গুড আফটারনুন সবাইকে। আমরা আজকে বায়োমলিকিউলসের যেই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম ক্লাস 11 এর বায়োলজির, সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এটার একটা লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট নেক্সট উইকে আসবে। আজকের আমাদের টপিক হচ্ছে লিপিডস অ্যান্ড এনজাইম। তো চলো শুরু করা যাক। প্রথমে আসছে লিপিডস। এই যে লিপিড, এই টার্মটা ফার্স্ট কয়েন করেছিলেন ব্লর, বা অনেকে ব্লরও বলতে পারেন, প্রোনাউন্সিয়েশন ডিফার করতে পারে, বাট ইনি প্রথম এই লিপিড টার্মটাকে কয়েন করেছিলেন। অ্যান্ড দিস টার্ম ওয়াজ ডিরাইভড ফ্রম লাইপোজ, উইচ মিনস ফ্যাট। আমরা কিন্তু লিপিড আর ফ্যাট এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, মানে লিপিড মানে যেটা বোঝায়, ফ্যাট মানেও সেটাই বোঝায়। তাহলে এই যে লিপিড টার্মটা এসছে লাইপোজ থেকে, উইচ মিনস ফ্যাট। এবার এর কম্পোজিশনের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো যে কোনো লিপিডে তিনটে এলিমেন্টস কিন্তু মাস্ট, মানে থাকতেই হবে। কি কি? কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই তিনটে বাদেও অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে, ফসফেট গ্রুপ থাকতে পারে, বা সালফার থাকতে পারে, বা যে কোনো অন্য কিছু থাকতে পারে, বাট এই তিনটে জিনিস কিন্তু, বা এই তিনটে এলিমেন্টস থাকতেই হবে। তার সাথে হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এই রেশিওটা উইল বি ভেরি হাই। মানে যেটা আমরা কার্বোহাইড্রেটে দেখেছিলাম মোস্টলি 2:1 হয়, কিছু এক্সেপশন থাকে, বাট এখানে এটা তো হবেই না। বাট এই রেশিওটা খুব হাই হবে। মানে সাপোজ আমি বলতে পারি 18:4, বা 18:4 কে তো আরো আমরা সিম্পলিফাই করতে পারি, বা আমি বলতে পারি 16:3, মানে খুব হাই হবে রেশিওটা। বোঝা গেল? নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, কোনো লিপিডই কিন্তু ওয়াটারে সলিউবল হবে না, বাট দে আর সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্ট। ফর এক্সাম্পল আমরা ক্লোরোফর্মের কথা বলতে পারি, বেনজিন, পেট্রল, ইথার, বা যে কোনো অর্গ্যানিক অয়েলস, যে কোনো কিছুতে এই লিপিড বা ফ্যাটগুলো কিন্তু ডিজলভড হতে পারে, বাট কোনো কোনো লিপিডই ওয়াটারে ডিজলভড হবে না। আমরা যদি যে কোনো, আমাদের ঘরে যেই অয়েলগুলো অ্যাভেলেবেল থাকে, সেটা কোনো কুকিং অয়েল হতে পারে, সেটা কেরোসিন হতে পারে, পেট্রোল, ডিজেল, এনিথিং, সেই তেলগুলো বা সেই অয়েলগুলো কি ওয়াটারে কখনো ডিজলভড হতে দেখা যায়? নর্মালি হয় না, বিকজ দে আর নট সলিউবল ইন ওয়াটার, বাট অর্গ্যানিক যে কোনো সলভেন্টের মধ্যে দে ক্যান বি ডিজলভড। দে আর এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস উইথ ভেরিয়াস অ্যালকোহলস। আমরা এই জায়গাটা এস্টার ব্যাপারটা এইমাত্র দেখব খুব তাড়াতাড়ি। তো এই ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল এই দুটো মিলেই কিন্তু লিপিড তৈরি হবে। এরা দুজন হচ্ছে বলতে পারি কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট। এরা হচ্ছে কোন কোন এলিমেন্টস থাকবে, মানে আমরা কেমিস্ট্রির কথা দিয়ে এলিমেন্টস বলছি, এলিমেন্টস কম্পাউন্ডস, আর এরা হচ্ছে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। কোন কোন জিনিস দিয়ে একটা লিপিড বা ফ্যাট তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল থাকতে পারে, মানে থাকবে। এবার সেটা নাম্বার থাকতে পারে 1 বা 2, মানে একটা ফ্যাটি অ্যাসিড একটা অ্যালকোহলও থাকতে পারে, দুটো ফ্যাটি অ্যাসিড একটা অ্যালকোহলও থাকতে পারে, বাট থাকতে তো হবেই। ইট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 মেজর ক্যাটাগরিজ। ফার্স্টেই আসছে সিম্পল লিপিড। সিম্পল লিপিড মানে যে কোনো সিম্পল কথাটা আসলেই আমরা বুঝতে পারি একদম সিম্পল যে স্ট্রাকচার সেটা। মানে এই যে আমরা বললাম যে এস্টার ফর্ম করবে, কে কে? ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, এরা যে এস্টার ফর্ম করবে, এইটাকেই সিম্পল ফ্যাট বলা হচ্ছে। মানে আর অন্য কেউ থাকবে না, অনলি ফ্যাটি অ্যাসিড থাকবে আর অ্যালকোহল থাকবে। সেই কম্পাউন্ডটাকে আমরা বলতে পারছি কি সিম্পল লিপিড, এবং এস্টার অ্যাকচুয়ালি ফর্ম করবে। তাহলে একটা ফ্যাটি অ্যাসিড একটা অ্যালকোহল, এদের মধ্যে রিয়াকশন বা এস্টারিফিকেশনের থ্রুতে তৈরি হলো কি এস্টার। এইটাকে আমরা বলতে পারি কি সিম্পল ফ্যাট, যার মধ্যে ফ্যাটস, অয়েলস, ভ্যাক্সেস এগুলো পড়ছে। এবার আমরা যদি ফ্যাটস বা অয়েলস এর দিকে তাকাই, এই জায়গাটা একটু ভালো করে বুঝবো। These are esters of fatty acids and glycerol. আচ্ছা, গ্লিসারলের ফর্মুলা কি? CH2OH, CHOH and CH2OH। এটার সাথে যে কোনো ফ্যাটি অ্যাসিডের যদি এস্টারিফিকেশন হয়, যে এস্টারটা তৈরি হবে সেটাই একটা কোনো ফ্যাট বা অয়েলে কনভার্টেড হবে। এবার সেটা হবে কি করে, বা এস্টারিফিকেশন আমরা কোনটাকে বলছি? এখানে আমি ধরে নিলাম কি সি ডাবল বন্ড ও রয়েছে,
আর এখানে এইচও রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোন গ্রুপ? সি ডাবল ও এইচ গ্রুপ, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে কোন একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা থাকবে, আর কোন একটা অ্যালকোহলের মধ্যে হাইড্রক্সিল গ্রুপটা থাকবে। এস্টারিফিকেশন কোনটাকে বলা হচ্ছে? এস্টারিফিকেশন বলা হচ্ছে এই একটা অ্যালকোহলের থেকে OH আর এই কার্বক্সিলিক অ্যাসিডের যে OH-টা রয়েছে তার থেকে H, এই দুটো রিয়াকশনের জন্য H2O বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে এখন আলটিমেটলি কে রয়েছে? H-টা তো আমরা অ্যাকচুয়ালি একসাথে লিখেছি তাই, কিন্তু আমরা জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, CH2OH, C এইদিকে H, এইদিকে OH, আর এখানে CH2OH। অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে লেখা। এইটাকেও আমরা যদিও ডিভাইড করতে পারি, HOH এরকম ভাবে করতে পারি। তো আর এইদিকে আছে কি HO, C ডাবল বন্ড O, C করে যতগুলো আমরা যেরকম ফ্যাটি অ্যাসিড নেবো সেই অ্যাকর্ডিংলি। তাহলে এই দুটো যদি এখান থেকে রিমুভড হয়ে যায় H2O ফর্ম করে, তাহলে এখন আলটিমেটলি কি থাকছে? এখানে CH থাকছে, এখানের O থাকছে, এখানে C ডাবল বন্ড O এরকম থাকছে। হ্যাঁ, এবার আমি ওপর নিচের এই জিনিসগুলো আর এখানে স্পেস নেই বলে লিখছি না, বাট জিনিসটা এখন এইটা ফর্ম হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে কিন্তু এস্টার ফর্ম করছে। বোঝা গেল? মানে এস্টার বন্ড ফর্ম করছে, যেটা আমরা অ্যামাইনো অ্যাসিডে দেখেছিলাম পেপটাইড বন্ড, এখানে এটাকে বলা হচ্ছে এস্টার বন্ড। যেখানে একটা অ্যালকোহল, এখানে অ্যালকোহল কোনটা? গ্লিসারল। এই অ্যালকোহলের OH গ্রুপটা তার সাথে রিয়াকশন করবে কে? ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপ, তার যে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে, মানে হাইড্রক্সিল না, OH যেটা রয়েছে সেখানের H-টা রিয়াকশন করে H2O ফর্ম করে বেরিয়ে যাচ্ছে, রাইট? তো এবার এদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে এস্টার বন্ড, এবং এই রিয়াকশনটা ইজ কল্ড এস্টারিফিকেশন। এটার থ্রুতেই ফ্যাট বা অয়েল এগুলো ফর্ম করছে। তাহলে এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস উইথ গ্লিসারল, এখানে দেখো এই যে সি ডাবল বন্ড ও, এখানের ওটা নিচের দিকে করেছে, পাশেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই ও যেটা আমাদের এখানের, এই ও কিন্তু সেটা, আর এখানের CH, এখানে আমি একটাই দিয়েছি যেহেতু আমি মিডিলের কার্বনটা নিয়ে কথা বলেছি। আর এটা যদি আমি ফার্স্ট বা থার্ড এরটা করতাম তখনই এটা জিনিসটা এরকম দেখতে হয়ে যেত, তাই তো? তো জিনিসটা এই যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে কি এস্টার বন্ড। এবার এখানে তিনটে টাইপ হতে পারে, একটা হতে পারে মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড। মনোগ্লিসারাইড কোনটাকে বলবো? যখন only one hydroxyl group will be esterified। যদি আমি বলি নাম্বার 1, এটা 2, এটা 3, যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা কার্বন, মানে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, কার? গ্লিসারলের কথা বলছি, ফ্যাটি অ্যাসিডের বেসিসে কিন্তু বলছি না। গ্লিসারলের এই যে তিনটে কার্বন রয়েছে, তিনটে কার্বনের সাথে তিনটে OH রয়েছে অ্যাটাচড, এই যে দেখেছিলাম এখানে। তাহলে এদের মধ্যে যদি একটা হাইড্রক্সিল গ্রুপ এস্টারিফাইড হয় তাকে বলছি মনোগ্লিসারাইড। যদি এরকম দুটো হাইড্রক্সিল গ্রুপ এস্টারিফাইড হয় তাকে বলবো ডাইগ্লিসারাইড। আর যদি অল দ্য 3 হাইড্রক্সিল গ্রুপস আর এস্টারিফাইড, সেক্ষেত্রে এটাকে বলা হবে ট্রাইগ্লিসারাইড। বোঝা গেল? এবার এই ট্রাইগ্লিসারাইডের মধ্যে আবার ভাগ আছে কিরকম? আচ্ছা, এস্টারিফাইড তো হচ্ছে, কিন্তু হবে কার সাথে এস্টারিফিকেশনটা? অবভিয়াসলি কোনো ফ্যাটি অ্যাসিড এখানে রিয়াকশন করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যেই ফ্যাটি অ্যাসিডগুলো রিয়াকশন করছে, যদি সেই ফ্যাটি অ্যাসিডগুলো সবাই আইডেন্টিক্যাল হয়, একদম সেম হয়, মানে সেম ফ্যাটি অ্যাসিড হয়, তাকে আমরা বলছি সিম্পল ফ্যাট। ইফ অল দ্য 3 ফ্যাটি অ্যাসিডস আর আইডেন্টিক্যাল, যেই ফ্যাটি অ্যাসিডগুলো রিয়াকশনে পার্টিসিপেট করছে তারা যদি আইডেন্টিক্যাল হয়, সেক্ষেত্রে পুরো জিনিসটাকে বলা হচ্ছে সিম্পল ফ্যাট। আর যদি ফ্যাটি অ্যাসিডসগুলো আইডেন্টিক্যাল না হয়, নন আইডেন্টিক্যাল হয়, তাকেই বলা হচ্ছে কি মিক্সড ট্রাইগ্লিসারাইড, ইফ দে আর নট আইডেন্টিক্যাল। এবং তার সাথে বলা ভালো যে ন্যাচারালি অকারিং যে ফ্যাটস গুলো তারা কিন্তু মোস্টলি মিক্সড ট্রাইগ্লিসারাইড, মানে কি ওয়ান টাইপ অফ ফ্যাটি অ্যাসিড এখানে থাকে না, অ্যাটলিস্ট দুটো বা মোর দ্যান 2 টাইপস অফ ফ্যাটি অ্যাসিডস ক্যান বি প্রেজেন্ট। ক্লিয়ার?
when the fat exists in liquid form at room temperature সেটাকেই আমরা বলে দিচ্ছি অয়েল। তাহলে আমরা যে ভেজিটেবল অয়েল বলছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন অয়েল, টারপিন্টাইন অয়েল, সবগুলোই কিন্তু রুম টেম্পারেচারে রাখি এবং তখন দেখা যায় এগুলো লিকুইড ফর্মে রয়েছে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে অয়েল। নেক্সট চলে আসছে কি ওয়্যাক্স। তাহলে এই যে জিনিসটা আমরা এস্টার বন্ডের ব্যাপারটা যেটা বললাম, এটাই কিন্তু একটা ফ্যাট বা লিপিড তৈরি করতে মেন দরকার, বোঝা গেল। নেক্সট আসছে কি ওয়্যাক্সেস। ওয়্যাক্স মানে কি মোম, যেটাকে আমরা বলি মোমবাতি, যেখান থেকে তৈরি হয় মোম। তাহলে এই যে ওয়্যাক্স, দিজ আর এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল মানে তার মধ্যে একটাই ওএইচ গ্রুপ থাকছে, হাইড্রক্সিল গ্রুপ একটা থাকছে, তাই জন্য মনোহাইড্রিক অ্যালকোহল অফ হাই মলিকিউলার ওয়েট। মলিকিউলার ওয়েটটা তাদের বেশি থাকবে। তাহলে ওয়্যাক্স তৈরি করতে গেলে যেই অ্যালকোহলটা দরকার, দ্যাট উইল বি মনোহাইড্রিক, মানে একটাই ওএইচ গ্রুপ থাকবে বা হাইড্রক্সিল গ্রুপ থাকবে, তার সাথে তাদের molecular weight will be very much high. নাম্বার অফ কার্বন অ্যাটমস, ফ্যাটি অ্যাসিড যে পোর্শনটা থাকবে সেখানে 14 to 34 কার্বন অ্যাটমস থাকবে, আর অ্যালকোহল যে পোর্শনটা থাকবে সেখানে 16 to 36। এটা কিন্তু আলাদা করেই বলা আছে এবং আলাদা করেই মনে রাখতে হবে, একসাথে না। ফ্যাটি অ্যাসিডের এটা আর অ্যালকোহল যেটা থাকবে সেটার এটা। দে আর ইনসলিউবল ইন নেচার, এটা তো আমরা অলরেডি পড়ে নিয়েছি। অ্যান্ড আর কেমিক্যালি ইনার্ট, কেন? দে আর ফুললি রিডিউসড হাইড্রোকার্বন চেইনস। তাহলে হাইড্রোকার্বন চেইন যদি আমরা এটাকে বলি, সাপোজ এরকম একটা হাইড্রোকার্বন চেইনস রয়েছে। আচ্ছা, আমি আর ওই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আলাদা করে বলছি না, জাস্ট হাইড্রোকার্বন চেইনটা কিরকম দেখতে হতে পারে সেরকম ভাবে বলছি। তাহলে এই যে বলা হয়েছে যে ফুললি রিডিউসড হাইড্রোকার্বন চেইনস মানে কি, প্রত্যেকটা কার্বন অ্যাটমসের কটা করে হ্যান্ডস থাকে আমরা জানি, 4 হ্যান্ডস থাকে। তাহলে প্রত্যেকটা হ্যান্ডসে যতগুলো পার্টিসিপেন্ট থাকতে পারে ততগুলো পার্টিসিপেন্টই এখানে রয়েছে। তাহলে এদের মধ্যে কি আর রিয়াকশন করার কোনো এবিলিটি অ্যাজ সাচ থাকবে, বা তারা কি রিয়াকশন করতে চাইবে না? কারণ যতগুলো যা থাকা দরকার, জিনিস থাকা দরকার রয়ে গেছে, তাহলে এখন আর রিয়াকশন কেন করবে? এই জন্যই এরা হয়ে যাচ্ছে কি কেমিক্যালি ইনার্ট, খুব একটা রিয়াকশনে পার্টিসিপেট করতে চায় না, বিকজ দে আর ফুললি রিডিউসড হাইড্রোকার্বন চেইনস। ফাংশনের দিকে যদি তাকাই, ওয়্যাক্সের ফাংশন কি? ওয়াটার লস সেটাকে রিডিউস করে। আমরা বিভিন্ন ইনসেক্ট, বার্ডস, অ্যানিমালস তাদের দেখেছি আউটার কোটিং এ কিছু ওয়্যাক্স লাইক মেটেরিয়াল থাকে, যেটা তাদের ওয়াটার ইভাপোরেশন বা যদি আমরা প্লান্টের কথা বলি ট্রান্সপিরেশন, এই প্রসেসটাকে কিছুটা রিডিউস করে দেয়, যাতে ওয়াটার লস কিছুটা কম হয়। এই যে থার্ড পয়েন্টেই আছে, অলসো প্রোটেক্টস লিভস অ্যান্ড ফ্রুটস ইন দ্য ফর্ম অফ কিউটিকল। তাদের যে আউটার লেয়ার সেটাকে কিউটিকল বলছে, উইচ ইজ মেড আপ অফ ওয়্যাক্স লাইক ম্যাটেরিয়াল, যেটা কিন্তু তাদের লিভসকে, ফ্রুটসকে প্রোটেক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপিরেশন প্রসেসটাকে কিছুটা রিডিউস করে দিচ্ছে। হানি বিজ সিক্রিট বিজ ওয়্যাক্স। আমরা বীজ থেকে যেমন হানি পাচ্ছি, আবার ওয়্যাক্সও পাচ্ছি। এই বীজ ওয়্যাক্সের মধ্যে কি কি থাকছে? পামিটিক অ্যাসিড থাকছে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড পার্টটা। একটা লিপিডের দুটো পার্ট থাকবে, একটা ফ্যাটি অ্যাসিড থাকবে, একটা অ্যালকোহল থাকবে। এই পামিটিক অ্যাসিডটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পার্টটা। তার সাথে ইদার হেক্সাকোসানল থাকবে বা ট্রাইকোন্টানল থাকবে, এরা দুজনেই কিন্তু অ্যালকোহল। হেক্সাকোসানল বা ট্রাইকোন্টানল দুজনেই অ্যালকোহল। এদের মধ্যে যে কোনো একটা পামিটিক অ্যাসিডের সাথে এস্টারিফাইড হয়ে তৈরি করছে বিজ ওয়্যাক্স, বোঝা গেল? এতদূর গেল হচ্ছে সিম্পল ফ্যাট বা সিম্পল লিপিডস। এরপরে আসছে কনজুগেটেড অর কম্পাউন্ড লিপিডস। তাহলে সিম্পল লিপিডস আমরা দেখেছি একদম লিপিডটা রয়েছে এবং তার মধ্যে জাস্ট ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল থাকবে, আর এক্সট্রা কিছু থাকবে না। বাট কনজুগেটেড অর কম্পাউন্ড লিপিডে আমরা দেখব এরা দুজন তো থাকবেই, তা নাহলে তো সেটাকে আমরা লিপিড বলবো না, তার সাথে অন্য যে কোনো একটা গ্রুপ থাকবে, বি ইট আ ফসফেট গ্রুপ, কার্বোহাইড্রেট, প্রোটিন বা সালফার, যে কোনো কিছু একটা অন্য গ্রুপ থাকবে অ্যালং উইথ দ্য ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল, রাইট? এবার
কোন এক্সট্রা গ্রুপটা থাকছে বা আদার্স কোন গ্রুপটা থাকছে তার উপর ডিপেন্ড করে এটার কিছু ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট আসছে কি ফসফোলিপিড, এই টার্মটা থেকে আমরা বুঝতে পারছি কি ফসফেট গ্রুপ থাকবে তার সাথে লিপিড থাকবে, বা এটাকে আমরা বলতে পারি ফসফরিক অ্যাসিড থাকবে তার সাথে লিপিড থাকবে, উইথ ওয়ান হাইড্রোফিলিক পোলার হেড অ্যান্ড টু হাইড্রোফোবিক নন পোলার টেইলস। তাহলে জিনিসটা এরকম দেখতে হবে। এটা হয়ে যাচ্ছে কি হাইড্রোফিলিক পোলার হেড, হাইড্রোফিলিক পোলার হেড, বা এটাকে যদি আমি পি লিখে দিই তার মানে কি এরা ওয়াটার লাভিং। আর এই যে দুটো টেল এরা হয়ে যাচ্ছে কি হাইড্রোফোবিক, মানে দে হ্যাভ আ ফিয়ার অফ ওয়াটার, এবং এরা হয়ে যাচ্ছে কি নন পোলার। তাহলে এই যে দুটো পোর্শন মানে দুটো পার্টি একসাথে থাকছে, হাইড্রোফিলিক প্লাস হাইড্রোফোবিক বা পোলার প্লাস নন পোলার, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি অ্যামফিপ্যাথিক ইন নেচার, অ্যান্ড দে আর ফাউন্ড ইন কোথায় সেল মেমব্রেন, অ্যানিমাল সেলের যে মেমব্রেন সেখানে আমরা ফসফোলিপিড দেখতে পাই, অ্যান্ড দে আর সিলেক্টিভ পারমিয়েবল, যার জন্য আমরা অসমোসিস প্রসেসটা দেখতে পাই না আমাদের সেলে হচ্ছে, অ্যানিমাল সেলে হচ্ছে। এই অসমোসিসটা হচ্ছে কেন, ফসফোলিপিডের জন্য, বিকজ দে আর সিলেক্টিভলি পারমিয়েবল। এবার এই ফসফোলিপিডকে যদি আমরা আলাদাভাবে কিছু সাবডিভাইড করি, তার মধ্যে ফার্স্টেই আসছে কি লেসিথিন। তাহলে লেসিথিন এটা একটা ফসফোলিপিড, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা ফসফোলিপিডের আবার কিছু সাবডিভিশন। লেসিথিন ইজ আ টাইপ অফ ফসফোলিপিড, যেখানে কি কি থাকবে, গ্লিসারল থাকবে অ্যাজ অ্যান অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, এবং তার সাথে নাইট্রোজেন বেস একটা কিছু থাকবে, দ্যাট ইজ কল্ড কোলিন। এখানে নাইট্রোজেনাস বেস যেটা সেটা হচ্ছে কোলিন। এরা মিলে যেটা তৈরি করছে দ্যাট ইজ লেসিথিন। কি করছে কাজটা, helps in transportation of other lipids, and this is the most common phospholipid in plants and animals। তাহলে এরপরেই আমরা দেখব অনেকগুলো টাইপস অফ ফসফোলিপিডস কিন্তু থাকছে অর্গানিজমস এর বডিতে, তার মধ্যে এই যে লেসিথিন যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট, মোস্টলি অ্যাবান্ডেন্ট ইন অ্যানিমালস অ্যান্ড প্লান্টস সেলস, এবং তারা কিসে হেল্প করছে, দে হেল্প ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ আদার লিপিড, মানে একটা ট্রান্সফার করার মেকানিজমে তারা হেল্প করে। নেক্সট আসছে কি সেফালিন, এটাও ইজ আ টাইপ অফ ফসফোলিপিড। এখানে আমরা যতগুলো পড়বো সবগুলোই কিন্তু একটা ফসফোলিপিড, কিন্তু কিছু কিছু ডিফারেন্স রয়েছে। কিরকম, এখানে সেফালিনে কি কি থাকছে, ইথানোল্যামিন অ্যান্ড সেরিন। সেরিন তো আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিড, ইথানোল্যামিন হচ্ছে একটা অ্যালকোহলের সাথে যখন অ্যামাইন থাকছে, মানে কি NH2 থাকছে, NH2ও থাকছে, OH ও থাকছে, মানে অ্যালকোহল মানে তো হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এই দুটো থাকলে সেটাকে আমরা বলছি ইথানোল্যামিন, এবং তার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড থাকছে হুইচ ইজ কল্ড সেরিন। দে আর কম্পোনেন্টস অফ সার্টেন লাইপোপ্রোটিনস অ্যান্ড মেমব্রেনস অফ নার্ভস। নার্ভসের যে মেমব্রেন সেখানে কিন্তু সেফালিন প্রেজেন্ট থাকে। এখানে আমরা আরো কয়েকটা জিনিস পড়বো, সেগুলো আমরা দেখতে পাবো যে তারা নার্ভ মেমব্রেনস বা মাইলিন শীথ এগুলো তৈরি করতে হেল্প করছে। নেক্সট আসছে ফসফাটাইডিল ইনোসিটল। এই ফসফাটাইডিল ইনোসিটল এটাও একটা ফসফোলিপিড। এখানে থাকছে কি মায়ো ইনোসিটল, দিস ইজ আ সুগার অ্যালকোহল, যেটা কিন্তু আমাদের ইনসুলিন তার যে কাজকর্ম সেগুলোতে বা সেল সিগন্যালিং, ইমিউন রেসপন্স এদের ক্ষেত্রে, এদের ফাংশনিং এর ক্ষেত্রে মায়ো ইনোসিটলের একটা রেসপন্সিবিলিটি বা ফাংশন রয়েছে। তো এই মায়ো ইনোসিটলটা থাকছে কোথায়, ফসফাটাইডিল ইনোসিটলের মধ্যে, অ্যান্ড দিজ আর প্রেজেন্ট ইন ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। আমাদের মাইটোকন্ড্রিয়া একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার, তার যে ইনার মেমব্রেন সেখানে কিন্তু এই ফসফাটাইডিল ইনোসিটলটা থাকছে, এবং এই ফসফাটাইডিল ইনোসিটলের একটা কনস্টিটিউয়েন্ট হচ্ছে মায়ো ইনোসিটল। নেক্সট আসছে কার্ডিওলিপিন। এই টার্মটা থেকে আমরা বুঝতে পারছি কি কার্ডিও মানে কোথায় থাকবে, হার্টে থাকবে। হার্টের যে মাসেলের যে টিস্যু সেল তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু এই এলিমেন্টটাকে পাওয়া গেছিল প্রথম।
তারপরে দেখা গেছে যে আচ্ছা এটা তো ব্যাকটেরিয়াল সেলেও বেশ ভালো রকম পাওয়া যাচ্ছে, তাহলে এই যে কার্ডিওলিপিনটা সেটাকে আরেকটা ভাবে আমরা বলতে পারি ডাইফসফাটাইডিল গ্লিসারল। বোঝা গেল? তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে ফার্স্ট অবজার্ভড হয়েছিল কোথায়, না মাসল অফ হার্ট। নেক্সট আসছে কি প্লাজমালোজেন। এই যে প্লাজমালোজেন, দে কন্টেইন ওয়ান ইথার লিঙ্কড ভিনাইল সাইড চেইন। এটা একটু মাথায় রাখতে হবে যে ভিনাইল একটা সাইড চেইন থাকে, তার সাথে ইথার লিঙ্ক করা থাকে, সেটাই হচ্ছে প্লাজমালোজেন। অ্যান্ড দে কনস্টিটিউট 10% অফ ফসফোলিপিডস অফ, এটা ও হবে, ফসফোলিপিডস অফ ব্রেইন অ্যান্ড মাসেল। আমাদের যে ব্রেইন অ্যান্ড মাসেল, তাতে যতটা ফসফোলিপিড থাকে তার অ্যাপ্রক্সিমেটলি 10% কিন্তু প্লাজমালোজেন তৈরি করছে। নেক্সট আসছে স্ফিঙ্গোমায়োলিনস। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, আমাদের নার্ভসে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকছে সেফালিনস থাকছে, প্লাজমালোজেন থাকছে, এই দুটোই মেনলি থাকে। আর কার্ডিওলিপিন থাকছে হার্টে, আর ফসফাটাইডিল ইনোসিটল থাকছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। নেক্সট আসছে স্ফিঙ্গোমায়োলিনস। দে আর কনস্টিটিউটেড অফ 4 স্ফিং স্ফিনজেনিন। আচ্ছা, স্ফিনজেনিনের থেকেও না স্ফিঙ্গোসিন টার্মটা আমরা বেশি পড়ি বা আমাদের বেশি দরকার হয়, তো এই টার্মটা বেশি ইম্পর্টেন্ট, যে স্ফিঙ্গোসিন কোথায় থাকছে। স্ফিঙ্গোমায়োলিন তৈরি করতে এটা হেল্প করছে। মোস্টলি ফাউন্ড ইন ব্রেইন অ্যান্ড নার্ভ টিস্যুস। তাহলে আমরা ব্রেইন, নার্ভ টিস্যু বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 3টে ফসফোলিপিডের নাম পেলাম, কি কি, সেফালিন, আচ্ছা নেক্সট আসছে প্লাজমালোজেন, অ্যান্ড থার্ডলি স্ফিঙ্গোমায়োলিনস। এই 3টে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকছে। সেরামাইড কোনটাকে বলবো, না স্ফিঙ্গোসিন আর ফ্যাটি অ্যাসিড এই দুটো মিলে যে একটা কম্পাউন্ড তৈরি করছে, দ্যাট ইজ কল্ড সেরামাইড। নেক্সট আসছে কি লাইসোফসফোলিপিডস। লাইসোফসফোলিপিডস এ তাহলে কি কি থাকবে, ফসফোঅ্যাসাইল গ্লিসারল কন্টেইনিং 1 অ্যাসাইল রেডিক্যাল লাইসোলেসিথিন। এটা ইম্পর্টেন্ট, বাট এইখান থেকে যেগুলো আমাদের মেনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে স্লাইডটা, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ এগুলো আসার চান্স থাকে। এরপরে আমাদের নেক্সট ক্যাটাগরি চলে আসছে কি গ্লাইকোলিপিড। তাহলে এতক্ষণ আমরা কি নিয়ে পড়লাম, সব ফসফোলিপিডস অ্যান্ড দেয়ার টাইপস এটা নিয়ে পড়লাম। এরপরে আমরা পড়বো কি গ্লাইকোলিপিডস। তাহলে এখান থেকে বুঝতেই পারছি গ্লাইকো মানে একটা কার্বোহাইড্রেট তো অবভিয়াসলি থাকবে, তার সাথে লিপিড থাকবে। তাহলে কার্বোহাইড্রেট আর লিপিড এই দুটো মিলে তৈরি করছে গ্লাইকোলিপিড। এবার এই গ্লাইকোলিপিডের আবার দুটো পার্ট থাকতে পারে বা দুটো ডিভিশন থাকতে পারে, কি কি, একটা হচ্ছে সেরিব্রোসাইট আর একটা হচ্ছে গ্যাংলিওসাইট। সেরিব্রোসাইট দে আর মেইনলি ফাউন্ড ইন ব্রেইন অ্যান্ড মাইলিন শিথ অফ নার্ভ ফাইবার্স। অন্যান্য টিস্যুতেও থাকতে পারে, বাট মেইনলি ব্রেইন আর মাইলিন শিথে থাকবে। কন্টেইন গ্যালাক্টোজ। এই যে গ্যালাক্টোজটা এটাই তো কার্বোহাইড্রেট, তাহলে যেহেতু এই গ্যালাক্টোজটা থাকছে তার জন্য এটাকে আমরা বলছি গ্লাইকোলিপিড। তার সাথে স্ফিঙ্গোসিনও থাকবে। They can be differentiated by the type of fatty acids present within the molecule. কোন ফ্যাটি অ্যাসিড থাকছে বা তার স্ট্রাকচার কিরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু গ্লাইকোলিপিডের ডিফারেন্সিয়েশন হতে পারে। এছাড়া আরেকটা সেরিব্রোসাইডের ডিফারেন্সিয়েশন হতে পারে। এছাড়া যেটা আরেকটা পার্ট রয়েছে গ্লাইকোলিপিডের, সেটা হচ্ছে কি গ্যাংলিওসাইড। কোথায় থাকছে, মেইনলি ব্রেনসে থাকছে। তাহলে এখান থেকে যে গ্লাইকোলিপিডস যেই দুটো আমরা বললাম, তারা দুজনেই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। গ্যাংলিওসাইডের মেন কনস্টিটিউয়েন্ট হচ্ছে কি নানা, এন অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড, এন অ্যাসিটাইল নিউরামিনিক বা নিউরামাইনিক অ্যাসিড, এটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট। এছাড়া ফ্যাটি অ্যাসিড অবভিয়াসলি থাকবে, স্ফিঙ্গোসিনও থাকবে, আর 3 মলিকিউলস অফ হেক্সোজ। এই হেক্সোজ এটাই হচ্ছে কি 6 কার্বন একটা কোনো সুগার। তাহলে এই গেল হচ্ছে আমাদের গ্লাইকোলিপিডস এর পার্ট। নেক্সট আসছে কি লাইপোপ্রোটিন। তাহলে লাইপোপ্রোটিন লিপিড থাকবে, প্রোটিন থাকবে। Protein is bound to lipid molecules, important constituent of cell membranes, and is responsible for active permeability.
তাহলে এই লাইপোপ্রোটিন যেটা মেইনলি আমরা কোথায় দেখতে পাই, সেল মেমব্রেনস এর মধ্যে দেখতে পাই। আর লাস্টলি আসছে কি সালফোলিপিডস। সালফোলিপিডস এর মধ্যে তাহলে কি থাকবে, সালফার থাকবে বা সালফারের কোনো একটা কম্পাউন্ড থাকবে। তাহলে সিমিলার টু দ্যাট অফ সেরিব্রোসাইটস এক্সেপ্ট সালফিউরিক অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন প্লেস অফ সুগার। তাহলে এই যে সেরিব্রোসাইট, তার যা যা জিনিসপত্র দেখেছিলাম, যা কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস দেখেছিলাম, সালফোলিপিডসও সেম থাকে, বাট এখানে সুগারের জায়গায় বা গ্যালাক্টোজের জায়গায় চলে আসছে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে এই গেল হচ্ছে আমাদের কনজুগেটেড অর কম্পাউন্ড লিপিডস। নেক্সট চলে আসছে কি ডিরাইভড লিপিডস, মানে কোনো একটা কিছু ডিরাইভেশনের থ্রুতে, আমরা বলি না ডিরাইভেশন মানে কি, কোনো একটা কিছু দেওয়া আছে সেটাকে ডিরাইভ করে করে একটা কিছু আমরা পেয়েছি, কোনো একটা ফর্মুলা পেয়েছি। তো এই ডিরাইভড লিপিডসও সেরকম, কোনো একটা লিপিডস আছে, তার ডিরাইভেশনের থ্রুতে আমরা অন্য একটা কিছু পেয়েছি, সেটাকেই বলছে ডিরাইভড লিপিডস। সাবস্টেন্সেস ফর্মড আফটার হাইড্রোলাইসিস অফ সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিপিডস। তাহলে আগে একটা সিম্পল বা কম্পাউন্ড লিপিড থাকতে হবে, তার হাইড্রোলিসিসের ফলে বা হাইড্রোলাইসিসের ফলে যেই লিপিডটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিরাইভড লিপিডস। দিস ইনক্লুড ফ্যাটি অ্যাসিডস, গ্লিসারল, স্টেরল, স্টেরয়েডস, কিটোন বডিজ, প্রোস্টাগ্ল্যান্ডিনস, এই সবগুলো কিন্তু কার পার্ট না ডিরাইভড লিপিডস এর পার্ট। প্রথমেই আমরা পড়বো কি স্টেরয়েডের কথা। স্টেরয়েড টার্মটা হয়তো আমরা শুনেছি মেডিসিনাল পারপাসে, যে স্টেরয়েড মেডিসিন দিচ্ছে। তো স্টেরয়েড জিনিসটা কি এখানে আমরা সেটা দেখে নেব। দে কন্টেইন সাইক্লিক নিউক্লিয়াস রিজেম্বলিং ফেনান্থ্রিন রিং। ফেনান্থ্রিন রিং হচ্ছে যদি তিনটে বেনজিন রিং সার্কুলার অর্ডারে থাকে, সেটাই হয়ে যাচ্ছে কি ফেনান্থ্রিন রিং। এবং তার সাথে থাকছে কি সাইক্লোপেন্টেন। সাইক্লোপেন্টেন মানে হচ্ছে জিনিসটা এইরকম হবে, সি 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 সি, এটা হচ্ছে সাইক্লোপেন্টেন। মানে সাইক্লিকাল অর্ডারে তিনটে, সরি 5টা বা 5 নাম্বারস অফ কার্বন থাকবে, কিন্তু তারা সাইক্লিকাল অর্ডারে থাকবে, তাই জন্য বলছে সাইক্লোপেন্টেন। পেন্টা মানে কি 5, আর সাইক্লো মানে সাইক্লিকাল অর্ডার। আর তার সাথে ফেনান্থ্রিন রিং, সেটা হচ্ছে বেনজিন, তিনটে বেনজিন মলিকিউল, সেটা কিন্তু সাইক্লিক্যাল অর্ডারে থাকছে। রিংস আর নট ইউনিফর্মলি স্যাচুরেটেড, সব জায়গায় ঠিকঠাক স্যাচুরেশন থাকছে না, কোথাও ডাবল বন্ড, কোথাও সিঙ্গেল বন্ড, এরকম থাকবে। নাম্বার অফ কার্বন অ্যাটমস মে ভ্যারি ফ্রম 1 to 17। ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস অফ বাইল অ্যান্ড স্টেরয়েড হরমোনস। এই যে স্টেরয়েড হরমোনস আমরা যেগুলো বলি যে স্টেরয়েড মেডিসিন দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সেগুলো স্টেরয়েড হরমোনসের সাবস্টিটিউট বলতে পারো। তো বাইল তৈরি করতে হেল্প করছে, তার সাথে স্টেরয়েড হরমোনসেও তার ফরমেশনে পার্টিসিপেট করে। এক্সাম্পলস অফ স্টেরয়েড হরমোনস আর অ্যান্ড্রোজেন্স এবং তার সাথে ইস্ট্রোজেন্স, দে আর সেক্স হরমোনস, তার সাথে কিছু গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড মিনারেলোকর্টিকয়েডস। এই যে মিনারেলোকর্টিকয়েডস কি করছে আমাদের বডিতে, এর অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রিটেড হয়, তো আমাদের বডিতে ওয়াটার বা যে কোনো মিনারেলস এইগুলোর ব্যালেন্সিংটা এদের উপর ডিপেন্ড করছে, মানে তারা ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে। আর গ্লুকোকর্টিকয়েডও তাই, গ্লুকোকর্টিকয়েড আমাদের বডির যে মেটাবলিজম বা ইমিউন রেসপন্স, এইগুলোকে তারা মেটাবলিজম বা ইমিউন রেসপন্স, আচ্ছা তার সাথে বলতে পারি স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু গ্লুকোকর্টিকয়েড রেগুলেট করে। বোঝা গেল? তো এরা সবাই হচ্ছে কি স্টেরয়েড হরমোনস, এবং এই স্টেরয়েড হরমোনস তৈরি করতে গেলে আমাদের স্টেরয়েড দরকার পড়ছে। আচ্ছা নেক্সট আসছে কি স্টেরলস। অনেকটা স্টেরয়েডস টার্মটার সাথে মিল পাচ্ছ। তাহলে স্টেরয়েডস উইথ হাইড্রক্সি গ্রুপ অ্যাট C3, মানে কার্বন 3 তে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে, অ্যান্ড আ সাইড চেইন অফ 10 কার্বন অ্যাটমস অ্যাট C17। তাহলে C3 তে হাইড্রক্সিল গ্রুপ থাকবে, আর এরকম করে করে
C17 যেটা, এটা যদি আমি বলি 3, এরকম করে অনেক কিছু মাঝখানে রয়েছে। C17 যেটা, সেখানে সাইড চেইন অফ 10 কার্বন অ্যাটমস থাকবে, মানে C10 বলে কিছু একটা এরকম থাকবে। বোঝা গেল? তো সেই ফরমেশনটাকে বলা হচ্ছে স্টেরয়েডস, মানে স্টেরয়েডেরই একটা ডিরাইভড ভার্সন বলতে পারি। ফর এক্সাম্পল কোলেস্টেরল, আমরা অনেক সময় ব্লাডের কোলেস্টেরল লেভেল ওটাকে চেক করে থাকি যে ঠিকঠাক আছে কি নেই। তাহলে কোলেস্টেরল কিন্তু একটা টাইপ অফ স্টেরল, ফাউন্ড ইন সেল মেমব্রেনস অ্যান্ড ইন বাইল। ইট অ্যাক্টস লাইক আ প্রিকারসার অফ স্টেরয়েড হরমোনস। কি কি? যেমন কর্টিসন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ভিটামিন D3, বাইল সল্টস, এদের প্রিকারসার হিসেবে কাজ করছে কে? কোলেস্টেরল। এরগোস্টেরলটা কি? ফাউন্ড ইন প্লান্টস অ্যান্ড ইস্ট, ইট অ্যাক্টস লাইক আ প্রিকারসর অফ ভিটামিন ডি। তাহলে এই যে কোলেস্টেরলের কথা বলি বা এরগোস্টেরলের কথা বলি, এরা কিন্তু প্রিকারসর হিসেবে কাজ করছে, কেউ ভিটামিন ডি এর জন্য, কেউ ভিটামিন D3 বা কর্টিসন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, মানে কারোর না কারোর একটা প্রিকারসার হিসেবে কাজ করছে, মানে যেখান থেকে সেই জিনিসটা আলটিমেটলি তৈরি হবে, এটাকে যদি আমি প্রিকারসার বলি, এর মধ্যে কিছু মডিফিকেশন হবে, তারপরে আলটিমেটলি আমার সাবস্টেন্সটা তৈরি হচ্ছে, সেটা কর্টিসন হতে পারে, সেটা টেস্টোস্টেরন হতে পারে, এনিথিং। নেক্সট আসছে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? স্টেরয়েড পড়লাম, স্টেরল পড়লাম, এরপর আসছে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। ডিরাইভেটিভস অফ ফ্যাটি অ্যাসিডস, অবভিয়াসলি, কারণ ডিরাইভড ফ্যাট যখন বলছি কোনো একটা কিছুর বা লিপিডের, ডিরাইভেটিভসই হবে। ফার্স্ট অবজার্ভড ইন সেমিনাল ফ্লুইড, অলসো ফাউন্ড ইন কিডনি, স্টমাক, প্লাসেন্টা, ইউটেরাস। এই যে সেমিনাল ফ্লুইড, সেখান থেকে এটা প্রথম অবজার্ভ করা গেছে, দ্যাট ইজ ওয়াই প্রোস্টাগ্ল্যান্ডিন। এছাড়া তারপরেও দেখা গেছে কিডনি, স্টমাক, প্লাসেন্টা, ইউটেরাস, এইসব জায়গায় দেখা যায়। অ্যারাকিডনিক অ্যাসিড সার্ভ অ্যাজ দ্য প্রিকারসার। তাহলে আমরা কিন্তু এই ডিরাইভড লিপিড যেটা, প্রত্যেকটারই দেখছি কি যে একটা প্রিকারসার থাকছে, যেখান থেকে জিনিসটা আলটিমেটলি তৈরি হচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এনজাইম which participates in this process, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ, মানে সিনথেসিস করছে কাকে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে, তাই জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ। 6 মেজর কাইন্ডস অফ prostaglandins are found. They help in binding on hormones to membranes. যে কোনো হরমোনকে মেমব্রেনের মধ্যে বাইন্ড করতে, যাতে ওটা এফেক্টিভ হয়, সেই কাজটা করতে হেল্প করছে কে? প্রোস্টাগ্ল্যান্ডিন। বোঝা গেল? এরপর আমরা চলে আসছি কি? স্ট্রাকচার অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে এতক্ষণ আমরা লিপিডস, তাদের কিছু টাইপস এবং তাদের কিছু সাব টাইপস, এগুলো নিয়ে কথা বললাম। এরপরে চলে আসছে কি? স্ট্রাকচার অফ ফ্যাটি অ্যাসিড, মানে একটা ফ্যাটি অ্যাসিড দেখতে কিরকম হবে। দে পোজেস আ লং হাইড্রোকার্বন চেইন অ্যান্ড আ টার্মিনাল কার্বক্সিল গ্রুপ। এটার দিকে যদি আমরা দেখি, একটা লম্বা হাইড্রোকার্বন চেইন, মানে কি? হাইড্রোজেন রয়েছে আর কার্বন রয়েছে, রাইট? এরকম একটা লম্বা হাইড্রোকার্বন চেইনের একদম টার্মিনাসে গিয়ে রয়েছে কি? একটা কার্বক্সিল গ্রুপ। সেটা এই টার্মিনাসেও থাকতে পারে, এই টার্মিনাসেও থাকতে পারে, এখানে এটা একদম লাস্টে দিয়েছে। সলিউবল ইন অর্গানিক সলভেন্ট, আমরা আগে পড়ে নিয়েছি। শর্টেস্ট ফ্যাটি অ্যাসিড ইজ বিউটারিক অ্যাসিড বা বিউটাইরিক অ্যাসিড, যেটার মধ্যে 4টে কার্বন অ্যাটমস থাকবে। এবার এখানে একটা বলা ভালো যে সবসময় আমরা দেখবো যে কোনো ফ্যাটি অ্যাসিড কিন্তু ইভেন নাম্বারে ফর্ম হচ্ছে, মানে কি 2, 4, 6, 8, 10 এরকম। কেন? কারণ এই যে ফ্যাটি অ্যাসিড গুলো, তারা তৈরি হচ্ছে কি? অ্যাসিটাইল কোএনজাইম এর পলিমারাইজেশনের থ্রুতে, মানে অনেকগুলো অ্যাসিটাইল কোএনজাইমে পর বাইন্ড করে একটা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, এবং এই অ্যাসিটাইল কোএনজাইম এ কিন্তু 2 কার্বনস নিয়ে তৈরি। তাহলে একটা 2 কার্বন অ্যাটমস, মানে মলিকিউল এরম থাকলো, তারপরে আরেকটা 2 কার্বন, তারপরে আরেকটা 2 কার্বন, তার মানে কি প্রত্যেকটাই তো 2 2 করেই তো হচ্ছে। তাহলে এখানে অড নাম্বার তো আসার চান্স নেই ন্যাচারালি, তাই জন্য কিন্তু এরা সবসময় ইভেন নাম্বারসে কার্বন অ্যাটমস নিয়ে থাকে। মোস্ট অ্যাবান্ডেন্ট ফ্যাটি অ্যাসিডের মধ্যে 16 to 18 কার্বন থাকতে পারে মোস্টলি। জেনারেল ফর্মুলা যদি আমরা বলি RCOOH, মানে এই যে COOH যেটা,
সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ, এর সাথে আর। এবার এই আর এর জায়গায় আমি শুধু এইচ বলতে পারি বা CH3 বলতে পারি, মানে যে কোনো আর এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, ঠিক আছে। এবং তার সাথে COOH থাকতে হবে। এটা বাদ দিয়ে আরেকটা হয় কি CH3 CH2 হোল N COOH। এবার এই N এর জায়গায় 3 থেকে 23 এর মধ্যে যে কোনো আমরা নাম্বার বসাবো, 2 হবে না, ঠিক আছে। 3 to 23 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আমরা বসাতে পারি, বোঝা গেল। নাও why are fatty acids called অ্যামফিপ্যাথিক? অ্যামফিপ্যাথিক কেন বলা হয় একটু আগেই আমরা কিন্তু অলরেডি এটা বলে নিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুটো গ্রুপ থাকছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। কার্বক্সিল গ্রুপ যেটা COOH যেটা, সেটা হচ্ছে স্ট্রংলি পোলার, মানে কি হাইড্রোফিলিক। আর হাইড্রোকার্বন চেইন যেটা, সেটা হচ্ছে নন পোলার, মানে হাইড্রোফোবিক। তাহলে এখানে যদি তাকাই, এই যে জায়গাটা, এটা কি হাইড্রোফিলিক বা আমি বলতে পারি পোলার। আর বাকি এই যে পুরো জায়গাটা যেটা হাইড্রোকার্বন চেইন, এটা হয়ে যাচ্ছে কি নন পোলার বা হাইড্রোফোবিক। তাহলে একটা জিনিসের মধ্যে বা একটা মলিকিউলের মধ্যে দুটোই থাকছে, নন পোলারও থাকছে আবার পোলারও থাকছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যামফিপ্যাথিক। At a specific pH, it loses a proton and tends to attract water, which is why it is called hydrophilic. কোনটা? COOH গ্রুপটা। আর অন্যদিকে on the other hand, hydrocarbon chain is non-polar, তাই জন্য এটা হাইড্রোফোবিক। Thus, fatty acids show both the hydrophobic and hydrophilic natures at the same time. তাই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যামফিপ্যাথিক। এবার ফ্যাটি অ্যাসিডের আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে যখন আমরা দেখব তার মধ্যে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, মানে সি 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 এরকম করে COOH, মাঝখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিছু নেই, প্রত্যেকের সাথে হাইড্রোজেন কানেক্টেড রয়েছে, হাইড্রোজেন মানে প্রত্যেকের সাথে সিঙ্গেল বন্ডই থাকবে। জিনিসটা যদি এরকম ভাবে বুঝি, আমার দুটো হাত, আমি দুটো হাত দিয়ে ম্যাক্সিমাম কতজনকে অ্যাট এ টাইম হ্যান্ডশেক করতে পারি? দুজনকে। আমি যদি দুটো হাত দিয়ে দুজনকেই হ্যান্ডশেক করি, তাহলে আমি স্যাচুরেটেড হ্যান্ডশেক করছি, এইরকম। তাহলে ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে কার্বনস থাকছে, প্রত্যেকটা কার্বনসের 4টে করে হ্যান্ডস রয়েছে, প্রত্যেকটা হ্যান্ডসেই যদি সেপারেটলি কেউ না কেউ থেকে থাকে, তখন আমরা তাকে বলছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, বোঝা গেল। তাহলে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, মানে ডাবল বন্ড থাকলে মানে কি এরকম হতো, তাহলে কার্বনের দুটো হ্যান্ডস দিয়েও আরেকটা কার্বনকে হোল্ড করে রেখেছে, দরকার নেই। মানে দরকার নেই বলতে আমি এই সেন্সে বলছি যে এটা তো না হলেও পারতো, তাহলে এটা হয়ে যাবে কি আনস্যাচুরেটেড। বা যদি আমি বলি ট্রিপল বন্ডস রয়েছে, এটাও আনস্যাচুরেটেড, ও 3টে হ্যান্ডস দিয়ে অন্য একজনকে বাইন্ড করে রেখেছে। বাট যদি এটা এরকম থাকে, একটা হাত দিয়ে তো ধরে থাকতেই হবে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে স্যাচুরেটেড। possesses high melting point and remain in solid state at room temperature. মেল্টিং পয়েন্টটা খুব বেশি থাকে। জেনারেল ফর্মুলা CnH2n এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এন এর মধ্যে 3 4 5 6 যে কোনো কিছু হবে। ফর এক্সাম্পল পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড, এরা হচ্ছে সবাই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এরকমই আরেকটা হচ্ছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে এই যে প্রথম ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি কি, হ্যাঁ এই যে সি ডাবল বন্ড ও, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটার সাথে গন্ডগোল করবে না। এই সিটা বাদ দিয়ে যে সি গুলো রয়েছে, সেখানে কি কোথাও ডাবল বন্ড রয়েছে? নেই। তাহলে এরা হয়ে যাবে কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আমরা দেখতে পাবো কি ডাবল বা ট্রিপল বন্ড কিছু না কিছু একটা থাকবে, তাকেই আমরা বলছি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং এখানে বয়লিং পয়েন্ট ভীষণ লো হবে। আরেকটা কথা বলে রাখা দরকার, যে এই যে এখানে দেখছো ডাবল বন্ডটা যেই হয়েছে, এখানে কিন্তু একটা
কার্ভ তৈরি হয়েছে বা এটা কিছুটা বেঁকে গেছে, এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেখানে থাকবে সেটা কিন্তু এরকম ভাবে যেতে যেতে এরকম বেঁকে যেতে পারে বা বেঁকে যায়। তো এইখানে যেহেতু এই ডাবল বন্ডটা রয়েছে, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফর এক্সাম্পল ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে এতদূর গেল হচ্ছে আমাদের লিপিডস এর পার্ট। এরপরে আমাদের শুরু হবে কি এনজাইম। দিস টার্ম ওয়াজ প্রপোজড বাই কুনহে, যেটা আমরা লিপিডস এর ক্ষেত্রে ব্লোট দেখলাম, এটা হচ্ছে কুনহে। Proteinaceous substances which act as biocatalysts by controlling the rate of reactions within an organism. এই যেই জায়গাগুলো আমি আন্ডারলাইন করলাম খুব ইম্পর্টেন্ট। প্রোটিনেশিয়াস সাবস্টেন্স, এনজাইম হোক, হরমোনস হোক, তার মধ্যে কিন্তু অল্প হলেও প্রোটিন থাকবে। প্রোটিন ছাড়া এগুলো তৈরি হবে না, তার সাথে অন্য কিছুও থাকতে পারে, বাট প্রোটিন থাকতে হবে। তাহলে এনজাইমের ক্ষেত্রে দিজ আর প্রোটিনিশিয়াস সাবস্টেন্সেস উইচ অ্যাক্ট অ্যাজ বায়োক্যাটালিস্ট। এই যে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট টার্মটা আমরা কাকে বলি? যখন দেখবো কোন একটা সাবস্টেন্স কোন একটা রিয়াকশনে পার্টিসিপেট করছে, রিয়াকশনে পার্টিসিপেট করছে, কিন্তু মানে রিয়াকশনে পার্টিসিপেট করছে ইন দ্য সেন্স যে এরপরে আমাদের চলে আসছে এনজাইমস। দিস টার্ম ওয়াজ প্রপোজড বাই কুনহে। এনজাইমস এর ক্ষেত্রে এই যে পুরো লাইনটা দিয়েছে কয়েকটা টার্ম ইম্পর্টেন্ট আছে। দিজ আর প্রোটিনিশিয়াস সাবস্টেন্সেস which act as biocatalysts by controlling the rate of reactions within an organism. তাহলে এই যে প্রোটিনিশিয়াস সাবস্টেন্সেস মানে কি এনজাইমস, সেগুলো কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হবে, উইদাউট প্রোটিন এনজাইম তৈরি হতে পারবে না। নেক্সট আসছে বায়োক্যাটালিস্ট। আগে বলি ক্যাটালিস্ট কোনটা? কোনো সাবস্টেন্স যদি রিয়াকশনের রেটটাকে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, রিয়াকশন রেট সেটাকে ইনক্রিজড করতে পারে বা ডিক্রিজড করবে, কিন্তু রিয়াকশনে নিজে পার্টিসিপেট করবে না। পার্টিসিপেট করবে না মানে কি, সে নিজে কোনোভাবেই রিয়াক্টেন্ট এর জায়গাটা নেবে না। জাস্ট রিয়াকশনটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, কিছুটা রেটটা ইনক্রিজড হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, বা কিছুটা ডিক্রিজড হচ্ছে, ব্যাস, এটার বাইরে তার আর কোনো ফাংশন থাকবে না। এই ধরনের যে সাবস্টেন্স গুলো তাদেরকে বলা হচ্ছে কি ক্যাটালিস্ট। এনজাইম হচ্ছে কি বায়ো ক্যাটালিস্ট, মানে ওটা কোনো বায়োলজিক্যাল সোর্সেস থেকে এসছে, কোনো একটা অর্গানিজমের বডি থেকে এসছে, বি ইট এ প্লান্ট অর অ্যান অ্যানিমাল, তাই জন্য এটাকে বলা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। বাই কন্ট্রোলিং দ্য রেট অফ রিয়াকশনস উইদিন অ্যান অর্গানিজম, যার জন্যই এটাকে ক্যাটালিস্ট টার্মটা দেওয়া হয়েছে। দে ডু নট পার্টিসিপেট ইন দ্য রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট জায়গা, যে রিয়াকশনে তারা পার্টিসিপেট করবে না, তাদের রিয়াক্টেন্টের মতন কোনো ফাংশন নেই, তারা জাস্ট রেট অফ রিয়াকশনটাকে কন্ট্রোল করতে পারে, আদারওয়াইজ আর কোনো কাজ নেই। নাও প্রপার্টিসের দিকে যদি তাকাই, দে আর প্রডিউসড ইন লিভিং প্রোটোপ্লাজম, তাই জন্যই বায়ো কথাটা এসেছে। এফেক্টিভ ইন ভেরি স্মল কোয়ান্টিটি, মানে অল্প একটুখানি যদি আমরা রিয়াকশনে দিয়ে দিই, দেখা যাবে বেশ ভালো রকম তার এফেক্টটা দেখা যাচ্ছে, হয়তো অনেকটা রেট অফ রিয়াকশন ইনক্রিজড হয়ে গেছে, অনেকটা ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এফেক্টিভ ইন ভেরি স্মল কোয়ান্টিটি, ওয়ান এনজাইম ক্যান ব্রিং অ্যাবাউট অনলি ওয়ান টাইপ অফ কেমিক্যাল চেঞ্জ ইনভলভিং অনলি ওয়ান টাইপ অফ সাবস্ট্রেট। তাহলে একটা এনজাইম, আমরা একটু পরেই দেখবো যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বলে, যে একটা এনজাইম একটাই সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারছে, বা কখনো দেখা যায় একটা সাবস্ট্রেটের সাথে মোর দ্যান ওয়ান এনজাইম বাইন্ড করতে পারে, কিন্তু তারা স্পেসিফিক, এমন না যে র্যান্ডম কোন একটা ব্যাপার হয়ে গেল, এর সাথে কানেক্টেড হয়ে গেল বা জয়েন করে গেল, র্যান্ডমনেস এখানে দেখা যায় না। স্পেসিফিসিটি থাকবে, সেটা একটা এনজাইম একটা সাবস্ট্রেট হতে পারে বা একটা সাবস্ট্রেট মোর দ্যান ওয়ান এনজাইম হতে পারে, কিন্তু স্পেসিফিসিটি থাকতে হবে। রিকোয়ার স্পেসিফিক পিএইচ ফর অপটিমাম অ্যাক্টিভিটি,
এই যে এনজাইম অ্যাক্টিভিটি, এখানে আমরা দেখতে পাবো নাম্বার 1 ওই স্পেসিফিসিটি থাকতে হবে, নাম্বার 2 পিএইচ, টেম্পারেচার, এই জিনিসগুলো কিন্তু খুব এখানে ডিপেন্ড করে। মানে র্যান্ডম কোন একটা পিএইচ এ ফেলে দিলাম, রিয়াকশন ভালোভাবে হচ্ছে, হবে না, বা র্যান্ডম একটা টেম্পারেচার দিয়ে দিলাম, খুব ভালোভাবে রিয়াকশন হচ্ছে, হবে না। প্রত্যেকটা এনজাইম, এবং দে আর ভেরি মাচ স্পেসিফিক টু ইচ এনজাইম। একটা এনজাইমে যদি আমি দেখি যে 27°C ভালো কাজ করতে পারছে, সেটা নট নেসেসারিলি বাকি সব বা ওই টাইপের যে এনজাইম থাকবে তাদের ক্ষেত্রেও 27 হবে, সেটা 30ও হতে পারে, আবার 35ও হতে পারে, বা 22ও হতে পারে, ডিপেন্ড করছে কোন এনজাইম। রিকোয়ার স্পেসিফিক পিএইচ ফর অপটিমাম অ্যাক্টিভিটি, এটা আমি টেম্পারেচার দিয়ে বললাম। সেম পিএইচ এর ক্ষেত্রেও তাই, কারোর ক্ষেত্রে 8.7 হতে পারে, কারোর ক্ষেত্রে 2.3 হতে পারে, ডিপেন্ড করছে কোন এনজাইম। Activity depends upon a specific temperature. In human body, 25° to 40°C is the ideal temperature for enzymatic activities. আমাদের বডির যে টেম্পারেচার 25 থেকে 40°C এর মধ্যে এনজাইমগুলো ঠিকঠাকভাবে কাজ করে। এবার যদি টেম্পারেচার কমে যায় তখন কি হবে? যদি টেম্পারেচার কমে যায় তখন এর এফিসিয়েন্সিটা উইল বি রিডিউসড। যদি 25 থেকে আমি বললাম এটা হয়ে গেছে 20°C, তাহলে এনজাইমের যে অ্যাক্টিভিটি সেটা রিডিউসড হয়ে যাবে। আমি যদি টেম্পারেচারটাকে কোনোভাবে আবার বাড়িয়ে দিই বা ইনক্রিজ করে দিই, আবার যদি ইনক্রিজ করে 25°তে বা 27°তে নিয়ে আসি, তখন দেখবো যে আচ্ছা এনজাইম অ্যাক্টিভিটি আবার ঠিকঠাকভাবে হচ্ছে। কিন্তু যদি টেম্পারেচার ইনক্রিজড হয়ে যায়, মানে কি 40° ম্যাক্সিমাম দিয়েছি, সাপোজ এটা 50° হয়ে গেছে কোনো কারণে, তখন কিন্তু এনজাইমের অ্যাক্টিভিটি একেবারেই থাকবে না, এটা হয়ে যাবে কি ডিস্ট্রয়েড, মানে এনজাইমটাই নষ্ট হয়ে যাবে। তাহলে লোয়ার টেম্পারেচার যদি হয়, আমি ওটাকে আমার সুবিধা মতন বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস আমি ঠিকঠাক টেম্পারেচার দিয়ে আবার আগের জায়গায় রিভাইভ করিয়ে নিয়ে যেতে পারি। বাট যদি হায়ার টেম্পারেচার রিচ করে যায় তখন কিন্তু ওর অ্যাক্টিভিটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, যত যাই করি না কেন আমি আর আগের জায়গায় ফিরে যাবে না। মোস্ট অফ দ্য এনজাইমেটিক রিয়াকশনস আর রিভার্সেবল, ম্যাক্সিমাম রিয়াকশন দেখা যায় রিভার্স করা যায়, মানে কি এ প্লাস বি দুটো রিয়াক্টেন্টের মধ্যে আমি কোন একটা এনজাইম দিয়েছি, একটা প্রোডাক্ট তৈরি হয়েছে সি, আবার এটাকে দেখা যায় সি থেকে এ প্লাস বিতেও নিয়ে আসা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। এবার এই এনজাইমস এর কিছু ক্লাসিফিকেশন রয়েছে, কিরকম? অক্সিডো রিডাকটেজ, তাহলে এই যে আমরা ক্লাসিফিকেশন গুলো পড়বো আমরা কিন্তু টার্ম থেকে এগুলো করতে পারি। অক্সিডো রিডাকটেজ, কি পাচ্ছি? অক্সিডেশন পাচ্ছি, রিডাকশন পাচ্ছি, তাহলে এই যে এনজাইমস গুলো দে পার্টিসিপেট ইন অক্সিডেশন রিডাকশন রিয়াকশনস, তাই জন্য বলা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। ফর এক্সাম্পল ডিহাইড্রোজিনেজ, কোনো একটা সাবস্টেন্স থেকে এইচ কে অন্য একটা সাবস্টেন্সের মধ্যে নিয়ে যাচ্ছে। অক্সিডেজ, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, এরা প্রত্যেকেই কি অক্সিডো রিডাকটেজ এনজাইম। নেক্সট আসছে কি ট্রান্সফারেজ, ট্রান্সফার করছে কোন একটা গ্রুপকে বা কোন একটা অ্যাটমকে, কোন একটা আয়নকে ট্রান্সফার করে নিচ্ছে, তাই জন্য এরা হয়ে যাচ্ছে কি ট্রান্সফারেজ। ট্রান্সফার ফাংশনাল গ্রুপস, হেক্সোকাইনেজ হতে পারে, অ্যামাইনো ট্রান্সফারেজ হতে পারে, এরা হচ্ছে সবাই কি ট্রান্সফারেজ, ট্রান্সফার করে নিচ্ছে। নেক্সট আসছে কি হাইড্রোলেজ, ক্যাটালাইজ হাইড্রোলাইসিস অফ বন্ডস বাই অ্যাডিং ওয়াটার, তাহলে ওয়াটার অ্যাড করে কোনো ডাবল বন্ড ছিল সেটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করে দিল, তাহলে হাইড্রোলাইসিস করছে। ফর এক্সাম্পল ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মানে কি এরা হচ্ছে সব ডাইজেস্টিভ এনজাইম যেগুলো সেগুলো, তাদের মেন কাজই তো হচ্ছে খাবারটাকে স্মল বাই স্মল পিসে ভেঙে দেওয়া, তাই জন্য এরা হচ্ছে হাইড্রোলেজ। নেক্সট হচ্ছে কি লাইয়েজ, আচ্ছা এখানে দুটো পাবো, একটা হচ্ছে লাইয়েজ আর একটা হচ্ছে লাইগেজ। এটা হচ্ছে লাইয়েজ, remove group from substance by mechanisms other than hydrolysis, তাহলে ওয়াটার দিয়ে যদি হয় সেটা হচ্ছে হাইড্রোলেসিস, আর ওয়াটারের কনসেপ্টটাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ভাবে গ্রুপটাকে রিমুভ করা যায়
ফর্মিং ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সেটা হয়ে যাচ্ছে কি লাইয়েজ এনজাইমের ফাংশন। ফর এক্সাম্পল অ্যালডোলেজ গ্লাইকোলাইসিসে থাকে, ফিউমারেজ, কার্বক্সিলেজ, এরা সবাই কি কোন একটা গ্রুপকে বের করে দিচ্ছে বা হাইড্রোলাইসিস করছে, হাইড্রোলাইসিস না করে কোন একটা গ্রুপকে বের করে দিয়ে ডাবল বন্ড ফর্ম করছে। এইটাই হচ্ছে হাইড্রোলেজ আর লাইয়েজের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে ফাংশনের ডিফারেন্স। কিন্তু যদি আমি প্রোনাউন্সিয়েশনের কথা বলি, লাইয়েজের সাথে লাইগেজটা অনেক সময় গুলিয়ে যায়। লাইয়েজ হচ্ছে এটা গেল, আর লাইগেজ হচ্ছে খুব মজাদার, ও জোড়া লাগিয়ে দেয়। মানে এরকম 1 রয়েছে আর এখানে 2 রয়েছে, এদের দুজনের মধ্যে জোড়া লাগিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে লাইগেজ, যেটা আমরা দেখতে পাবো ডিএনএ রেপ্লিকেশন এসবে কাজে লাগে। ডিএনএ লাইগেজ, আরএনএ সিনথেটিস, কন্ডেনসেশন অফ টু গ্রুপস রিকোয়ার্স এটিপি। তাহলে এরা কি করছে, দুটো মলিকিউল পাশাপাশি এরকম রয়েছে, দুটোকে জোড়া লাগিয়ে দিচ্ছে। এটা হয়ে গেল লাইগেজ এনজাইম। এবার এই যে কন্ডেনসেশনটা হবে, মানে এই যে জোড়া লেগে যাবে, এই প্রসেসটা হবে কন্ডেনসেশনের থ্রুতে, এবং এখানে এটিপি এর দরকার হয়, রিকোয়ার্স এটিপি। আরেকটা হচ্ছে কি আইসোমারেজ, এক্ষুনি আমরা দেখবো আইসোমারাইজেশনও হচ্ছে এদের কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে। দে ক্যাটালাইজ ইন্ট্রামলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্টস ফর্মিং আইসোমার। তাহলে ওটা যেটা বললাম সেটা হচ্ছে এনজাইমের আইসোমার্স দেখা যায়, আর এটা হচ্ছে কিছু এনজাইমস থাকে তারা কি করছে, বিভিন্ন মলিকিউলস এর মধ্যে অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট করছে, যার জন্য তাদের জেনারেল ফর্মুলাটা সেম থাকছে। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো C2H8 এরকম থাকছে ফর এক্সাম্পল, কিন্তু তাদের অ্যারেঞ্জমেন্টটা আমি যদি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট দেখি তখন দেখা যাবে ওটা অন্যরকম হয়ে গেছে কোনোভাবে। তো সেইগুলোকে বলা হচ্ছে আইসোমার। এই এনজাইমগুলো সেই আইসোমারগুলোকেই ফর্ম করে। ফর এক্সাম্পল এপিমারেজ, ফসফোহেক্সো আইসোমারেজ, আইসোমারেজ টার্মটাই এখানে দিয়ে দিয়েছে। তো দিজ আর সাম ক্লাসিফিকেশনস অফ এনজাইমস অ্যালং উইথ দেয়ার এক্সাম্পলস। নাও মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। এবার এনজাইম অ্যাকশনের ক্ষেত্রে আমরা মেইনলি দুটো মডেল পাই, একটাকে বলা হচ্ছে লক অ্যান্ড কি মডেল, আর একটাকে বলা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। তো চলো দেখে নিই। প্রথমে কিছু কথা বলা হয়েছে যে এনজাইমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেই সাবস্টেন্সের উপরে এনজাইমটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট। যেই সাবস্টেন্সের ওপরে এনজাইমটা কাজ করছে দ্যাট ইজ কল্ড সাবস্ট্রেট। দে ডিক্রিজ দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই এনার্জি অফ অ্যাক্টিভেশন হচ্ছে যখন রিয়াকশনটা জাস্ট স্টার্ট হবে, সেটা হওয়ার জন্য একটা মিনিমাম এনার্জি দরকার। সেই এনার্জিটা, ইনিশিয়াল এনার্জিটা, সেটাকে বলা হচ্ছে কি এনার্জি অফ অ্যাক্টিভেশন। দ্য ইনিশিয়াল এনার্জি রিকোয়ার্ড টু স্টার্ট দ্য রিয়াকশন। একদম প্রাইমারি স্টেজে যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার দ্যাট ইজ কল্ড এনার্জি অফ অ্যাক্টিভেশন। যদি আমরা H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশন যে রিয়াকশনটা, সেখানে যদি তাকাই দেখা যায় যে এটা অলমোস্ট 18,000 ক্যালোরি পার মোল, মানে 18 কিলো ক্যালোরি পার মোল এনার্জি রিকোয়ার করে। মানে যদি আমরা উইদাউট ক্যাটালিস্ট বা বায়ো ক্যাটালিস্টের কথা বলি, নর্মালি রিয়াকশনটা হচ্ছে। যদি এবার কোন একটা ক্যাটালিস্টকে এর মধ্যে দিয়ে দিই, মানে কোন একটা এনজাইমকে দিয়ে দিই যেটা এই রিয়াকশনটা করতে হেল্প করবে, তখন দেখা যায় যে এই এনার্জিটা 2000 ক্যালোরি পার মোলসে কনভার্টেড হয়ে গেল। মানে আগে যেটা 18,000 ক্যালোরি পার মোল ছিল, এখন সেটা 2000 ক্যালোরি পার মোল হয়ে গেছে। মানে ইনিশিয়াল এনার্জিটা অনেকটাই ডিক্রিজড হয়ে গেছে। এরা গেল হচ্ছে জেনারেল কিছু মেকানিজমের, যেগুলো আমাদের জেনে রাখা দরকার। এবার আসছে দুটো মডেলস। ফার্স্ট ওয়ান ইজ লক অ্যান্ড কি মডেল, সেকেন্ড ওয়ান ইজ ইনডিউসড ফিট মডেল। লক অ্যান্ড কি মডেলে এমিল ফিশার তিনি এই মডেলটা প্রথম প্রপোজ করেছিলেন। বলা হয়েছে যে প্রত্যেকটা এনজাইম আর সাবস্ট্রেট অনেকটা লক অ্যান্ড কি এর মতন কাজ করে, বা লক হচ্ছে সাবস্ট্রেট আর কি হচ্ছে এনজাইম, এই দুটোকে এইভাবে উনি কম্পেয়ার করেছেন। তো জিনিসটা আগে দেখো, এখানে এই যে একটা লক রয়েছে, একটা কি রয়েছে। বলা হচ্ছে কি যে কোনো একটা সাবস্ট্রেটের এমন একটা সাইট থাকবে উইচ ইজ কল্ড অ্যাক্টিভ সাইট, উইচ ইজ কমপ্লিমেন্টারি টু দ্য সাইট অফ দ্য সাবস্ট্রেট। তাহলে এই একটা এনজাইমের মধ্যে একটা অ্যাক্টিভ সাইট রয়েছে,
এই যে সাইটটা রয়েছে অ্যাক্টিভ সাইট, তার সাথে কমপ্লিমেন্ট করতে পারে এমনই একটা সাবস্ট্রেট এসে কিন্তু এর সাথে জোড়া লাগবে। বা আমি এটাকে উল্টোভাবেও বলতে পারি যে কোনো একটা সাবস্ট্রেটের মধ্যে যেই সাইটটা রয়েছে, এই সাইটটাকে কমপ্লিমেন্ট করতে পারে এমন একটা এনজাইম, তার অ্যাক্টিভ সাইটে ওই রকমই একটা স্ট্রাকচার থাকবে, তাহলেই সে এরকম ভাবে জোড়া লেগে যেতে পারে এবং এটার ফলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। তো দিস ইজ কল্ড লক অ্যান্ড কি মডেল, যেটা এমিল ফিশার বলেছিলেন। এনজাইম অ্যান্ড সাবস্ট্রেটস আর কনসিডার্ড অ্যাজ কি অ্যান্ড লক রেসপেক্টিভলি। আ স্পেসিফিক ক্যাটালাইটিক সাইট accepts a substrate having complementary shape. এই ক্যাটালাইটিক সাইটটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে কমপ্লিমেন্ট করতে পারে এরকম একটা সাবস্ট্রেটই এখানে জোড়া লেগে যাবে। Thus it forms ES complex and performs catalytic activity. Active site of the enzyme is pre-shaped to fit the substrate. তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ সাইট যেটা, এটা কিন্তু একদম প্রি সেট, মানে আগের থেকে এটা সেট করা, যে যদি এর মধ্যে অ্যাটাচড হতে হয় তাহলে তোমাকে কমপ্লিমেন্টারি একটা শেপ নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাটাচড হতে পারবে না, মানে একদম প্রি ডিটারমাইন্ড। এটা গেল হচ্ছে লক অ্যান্ড কি মডেল। এরপরে যেটা আসছে দ্যাট ইজ কল্ড ইনডিউসড ফিট মডেল, যেটা প্রপোজ করেছিলেন কে, কোশল্যান্ড। এখানে বলা হচ্ছে এনজাইমের দুটো সাইট থাকে, নাম্বার 1 ইজ ক্যাটালাইটিক সাইট আর নাম্বার 2 ইজ বাট্রেসিং সাইট। বাট্রেসিং সাইট হচ্ছে ওই সাবস্ট্রেটটাকে হোল্ড করে রাখে, আটকে রাখে, মানে কিছুটা গ্রিপ করে রাখে বলতে পারি। আর ক্যাটালাইটিক সাইট হচ্ছে ইট লুজেন দ্য বন্ডস বিটুইন দ্য সাবস্ট্রেট অ্যান্ড কনভার্টস ইট ইনটু প্রোডাক্টস। তাহলে এই ক্যাটালাইটিক সাইটেই অ্যাকচুয়ালি কিন্তু এনজাইম সাবস্ট্রেটটা এসে জোড়া লাগছে। তো ব্যাপারটা কিরকম হয়, এখানে কোনো প্রি ডিটারমাইন্ড শেপ থাকে না, এনজাইমের একটা কোনো শেপ থাকবে, ডিপেন্ড করছে কোন সাবস্ট্রেট আসছে অ্যাটাচড হওয়ার জন্য, সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু ওর শেপ কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে কি ইনডিউসড ফিট মডেল। কেন? কারণ কোন একটা সাবস্ট্রেট এসে ওর এই কনফরমেশনাল চেঞ্জটাকে ইনডিউস করছে, পোক করছে যে না এই রকম থাকলে তো আমি এখানে অ্যাটাচড হতে পারবো না, তাহলে যেরকম সাবস্ট্রেট আসবে সেই অ্যাকর্ডিংলি ও নিজের কনফরমেশনাল চেঞ্জ করবে, শেপটা কিছুটা চেঞ্জ করে নেবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনডিউসড ফিট মডেল। Shape of catalytic site of the enzyme is flexible. Binding of enzyme to the substrate induces a conformational change in the catalytic site. তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যাটালাইটিক সাইট, এটা কিন্তু বাট্রেসিং সাইট না, এখানে বাট্রেসিং সাইটটা দেখায়নি সেরকম ভাবে। তো বাট্রেসিং সাইট হচ্ছে যেই জায়গাটায় জাস্ট সাবস্ট্রেটটাকে হোল্ড করে রাখছে, গ্রিপ করে রাখছে, আর ক্যাটালাইটিক সাইট এই সাবস্ট্রেটটা জোড়া লাগবে, অ্যাটাচড হবে, সেখান থেকে এবারে সাবস্ট্রেট অ্যাটাচড হয়ে তো শুধু লাভ নেই, প্রোডাক্ট তৈরি করতে হবে, প্রোডাক্টও ওখান থেকেই তৈরি হবে। রিকোয়ার্ড অ্যামাইনো অ্যাসিডস আর ব্রট অন দ্য সাইট ফর আ স্পেসিফিক স্পেশাল ওরিয়েন্টেশন। কারণ এই এনজাইমের মধ্যে তো প্রোটিন থাকছে বা প্রোটিন দিয়েই এনজাইমটা তৈরি হচ্ছে, আর প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড ছাড়া তৈরি হবে না, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে, মানে অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হয়ে তৈরি হচ্ছে কি একটা ইএস কমপ্লেক্স। ইট ক্যান বি সাপোর্টেড বাই এক্স-রে ক্রিস্টালোগ্রাফিক স্টাডিজ। এই স্টাডিজের থ্রুতে এই পুরো ফেনোমেননটা বা এই থিওরিটাকে ডিসক্রাইব করা যায়। তাহলে এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিসের মডেল না, মেকানিজম অফ এনজাইম অ্যাকশনের মডেল। নেক্সট আসছে কিছু ফ্যাক্টরস যারা এনজাইম অ্যাক্টিভিটিকে অ্যাফেক্ট করে, তার মধ্যে ফার্স্ট আসছে কি টেম্পারেচার। যে কোনো একটা এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার রিকোয়ার করে তারা, একটু আগেই বললাম, তাহলে সেটা 25 হতে পারে, 45 হতে পারে, 27 হতে পারে, যে কোনো, কিন্তু ডিপেন্ড করছে কোন এনজাইম, তার উপর ডিপেন্ড করছে সেটার অপটিমাম টেম্পারেচার কত। বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি যদি বলি সেটা 25 থেকে 45 এর মধ্যেই ঘোরাফেরা করে। For every rise of 10 degrees centigrade, the rate of reaction increases by 2 times. তাহলে আমি যদি 0 থেকে
যত 45 অবধি যাব, যত আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করছি, তার এফেক্টিভিটি বা রিয়াকশনের যে রেটটা সেটা 2 টাইমস ইনক্রিজড হচ্ছে। মানে 0তে যদি 1 থাকে, 0 থেকে 10 এ গেলে এটা হয়ে যাবে 2, 20তে হয়ে গেলে মানে 20তে গেলে এটা হয়ে যাবে 4, আচ্ছা তারপরে 30তে গেলে এটা হয়ে যাবে 8, 40তে গেলে এটা হয়ে যাবে 16, বাট 45 অবধি এটা পসিবল। 50তে গেলে কিন্তু সেটা ডাবল হবে না, হয়তো কিছুটা বাড়বে বা কিছুটা রিডিউসড হতে পারে ডিপেন্ডিং আপন দ্য এনজাইম, বাট এটা ওই সিকোয়েন্সিয়ালি ইনক্রিজড হবে না। At lower temperature, the activity of enzymes gets reduced and it gets inactivated. Inactivated হয়। এবার আমি যদি চাই ওটাকে আবার রিগেইন করতে পারি। It can be possible to regain its efficiency by increasing the temperature. But in case of higher temperature, enzyme gets destroyed. একদম নষ্ট হয়ে যায়। তো যেটা নষ্ট হয়ে যাবে সেটাকে আমি আর রিভাইভ করবোই বা কি করে? It does not require its catalytic activity even after the temperature gets reduced. তাহলে এটাকে আমি যতই যা টেম্পারেচার কমিয়ে দিই, যাই করি না কেন, এটা কিন্তু আর পাবে না, আগের এফেক্টিভিটিতে ফিরে আসতে পারবে না। Certain enzymes, for example crystalline trypsin, টাকা diastases, they can sustain at a very high temperature. আমরা যেটাকে বলি হট স্প্রিং, সেখানে কিছু এনজাইম থাকতে পারে বা কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কিছু এনজাইম থাকতে পারে, তারা ভেরি হাই টেম্পারেচারও সাস্টেন করে যেতে পারে। তো কিছু এক্সেপশন তো অবভিয়াসলি রয়েছে। নেক্সট আসছে পিএইচ। সেম পিএইচেও কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেকটা এনজাইমের আলাদা আলাদা পিএইচ রেজিস্ট্যান্স থাকছে। কিরকম? It determines the charge of amino acid present in the enzyme and enables the substrate to get attracted. যেই অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে তার চার্জ কিরকম তার ওপর ডিপেন্ড করে কিন্তু পিএইচটাও ডিপেন্ড করছে। কারণ কোনো অ্যামাইনো অ্যাসিডে থাকছে যে পজিটিভলি চার্জড হচ্ছে, বা কোনো অ্যামাইনো অ্যাসিডে হচ্ছে নেগেটিভ চার্জ এর পার্টটা বেশি থাকছে, বা কোনো অ্যামাইনো অ্যাসিডে নিউট্রাল থাকছে। তো তার উপর ডিপেন্ড করছে যে এর পিএইচটা কিরকম ঠিকঠাক হবে বা কোন পিএইচে বেশি ভালোভাবে কাজ করতে পারবে। ইচ এনজাইম হ্যাজ ইটস ওন অপটিমাম পিএইচ। ফর এক্সাম্পল পেপসিন, যেটা আমাদের স্টমাকে থাকছে 1.5 থেকে 2.5। কেন? কারণ স্টমাকে তো HCl থাকে। এবার HCl যদি একদম কনসেন্ট্রেটেড থাকে, পিএইচ তো খুব অ্যাসিডিক হচ্ছে, তাই জন্য 1.5 থেকে 2.5 এ সাস্টেইন করতে পারি। কিন্তু ট্রিপসিন যেটা, সেটা কিন্তু আবার বেসিক নেচারে ভালো কাজ করবে। নেক্সট আসছে কি এনজাইম কনসেন্ট্রেশন। এই এনজাইম কনসেন্ট্রেশনের জায়গা থেকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। কিরকম? রেট অফ রিয়াকশন ইনক্রিজেস প্রপোর্শনেটলি উইথ দ্য ইনক্রিজ অফ দ্য কনসেন্ট্রেশন অফ এনজাইম। এই গ্রাফটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে রেট অফ রিয়াকশন। যত আমি এনজাইম কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করছি, আচ্ছা আমি একটু পয়েন্টারটা ইউজ করি, বুঝতে সুবিধা হবে। ইয়েস, তো যত এনজাইম কনসেন্ট্রেশনটা ইনক্রিজড হচ্ছে, রেট অফ রিয়াকশন ইনক্রিজড হচ্ছে। এবার এখানে দুটো টাইপ হতে পারে। একটা হচ্ছে যখন সাবস্ট্রেট লিমিটেড রয়েছে, আরেকটা হচ্ছে যখন সাবস্ট্রেটও খুব ভালোভাবে অ্যাভেলেবেল রয়েছে, অ্যাবান্ডেন্ট রয়েছে। তাহলে এখানে যদি সাবস্ট্রেট লিমিটেড থাকে, তাহলে আমি যতই এনজাইম দেই, এনজাইমগুলো বাইন্ড করবে কার সাথে? আলটিমেটলি তো ইএস কমপ্লেক্স তৈরি হবে, তারপরে প্রোডাক্ট তৈরি হবে, তাহলে এই রিয়াকশনটা হচ্ছে। কিন্তু যদি সাবস্ট্রেট না থাকে ঠিকঠাক অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, তাহলে আমি যতই এনজাইম দিই আমার তো লাভ হচ্ছে না। এটা ওর জন্য একটা স্ট্রেট লাইন ধরে এগিয়ে যাবে। বাট যদি সাবস্ট্রেটও বেশ ভালোভাবে অ্যাবান্ডেন্ট থাকে, তখন কিন্তু দেখতে পাবো এই গ্রাফটা একদম স্ট্রেট লাইন নিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে স্টেডি ইনক্রিজ ইফ সাবস্ট্রেট অ্যাভেলেবেল। যদি সাবস্ট্রেট অ্যাভেলেবেল থাকে তখন এই গ্রাফটা গ্রিন লাইনটা হবে, আর যদি সাবস্ট্রেট লিমিটেড থাকে তখন রেড লাইনটা হবে। এন্ড প্রোডাক্টস শুড বি রিমুভড ইমিডিয়েটলি। কেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এন্ড প্রোডাক্টগুলো কিন্তু এনজাইমের সাথে কম্বাইন করে যায়, তখন কিন্তু সাবস্ট্রেটের জায়গায় আবার এনজাইম প্রোডাক্ট চলে আসবে
ঠিকঠাক রিয়াকশন হবে না, তাই জন্য আমাদেরকে এন্ড প্রোডাক্টগুলোকে রিমুভ করে দিতে হবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এখানে একটা টার্ম আমরা পাই দ্যাট ইজ কল্ড টার্ন ওভার নাম্বার। জিনিসটা কি? দ্য নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউলস কনভার্টেড ইনটু প্রোডাক্ট পার ইউনিট টাইম। কোনো একটা সাবস্ট্রেট মলিকিউলস মানে একটা সাবস্ট্রেটস এর মলিকিউলস পার ইউনিট টাইমে যতগুলো প্রোডাক্টে কনভার্ট হচ্ছে সেটাকেই বলছে টার্ন ওভার নাম্বার। সাবস্ট্রেট মাস্ট বি প্রেজেন্ট ইন এক্সেস, কারণ অবভিয়াসলি সাবস্ট্রেটে যদি না থাকে তাহলে আর আমি ওটাকে ক্যালকুলেট করব কি করে? সাবস্ট্রেট দেইনি, এনজাইম দিয়ে রেখে দিয়েছি, কিন্তু বলছি এ বাবা প্রোডাক্ট তো হচ্ছে না, তাহলে তো আমার হবে না। সাবস্ট্রেটও অ্যাডিকুয়েট থাকবে, এনজাইমও অ্যাডিকুয়েট থাকবে, তারপর আমি দেখব পার ইউনিট টাইমে ওই সাবস্ট্রেট থেকে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাই তার টার্নওভার নাম্বার, যেটা মোস্টলি 1 to 10⁴ পার সেকেন্ডে এর মধ্যে ভ্যারি করতে পারে। এবার এখানে একটা পাচ্ছি মাইকেলিস কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমরা যদি এটা দেখি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে রিয়াকশন রেট। এটাও তার মানে কি গ্রাফটা কিন্তু এইভাবে ইনক্রিজড হতে 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 একটা টাইমের পরে গিয়ে দেখছি এরকম প্যারালাল যাবে। কেন? কারণ এখানে হয় এনজাইম ঠিকঠাক ভাবে দেয়নি, তাহলে এনজাইম যদি আমি ঠিকঠাক না দিই অ্যাডিকুয়েট অ্যামাউন্টে, তাহলে তো আমার সাবস্ট্রেট যতই দেই না কেন আমি তো ঠিকঠাক পাবো না। আমি আগে 50 এনজাইমস দিয়েছিলাম আর 20 সাবস্ট্রেট দিয়েছিলাম, জিনিসটা এইভাবে যদি বুঝি 50 এনজাইম দিয়েছিলাম 20 সাবস্ট্রেটস দিয়েছিলাম, তাহলে এখানে আমার 20 সাবস্ট্রেট 20 এনজাইমস এর সাথে বাইন্ড করে গেছে, সেটা 20 হয়ে গেছে, তাহলে এখন আমার রিমেইনিং কত 30 এনজাইম রয়েছে। এবার আমি কি করলাম 40 এনজাইম দিয়ে দিলাম, 40 সাবস্ট্রেট দিয়ে দিলাম, তাহলে আমার রিমেইনিং ছিল 30, আমি এনজাইমস 40 সাবস্ট্রেট আমি দিয়েছি, তাহলে এখানে তো আমার ইএস কমপ্লেক্স 30 তৈরি হবে। এই বাকি যে 10 সাবস্ট্রেট সেটা আমার তো এনজাইম নেই, তৈরি হবে কি করে? তাহলে তখন কিন্তু জিনিসটা একদম এরকম প্যারালাল স্ট্রেট লাইনে এগিয়ে যাবে। এই ম্যাক্সিমাম যতটা অবধি সাবস্ট্রেটের তোমার ইএস কমপ্লেক্সটা ভালোভাবে তৈরি হতে পারে সেটা হচ্ছে ভি ম্যাক্স, একদম ম্যাক্সিমাম পয়েন্ট যেটা। এই ভি ম্যাক্সকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি যে কনস্ট্যান্টটা পাবো দ্যাট ইজ কল্ড কে এম বা মাইকেলিস কনস্ট্যান্ট। তাহলে ভি ম্যাক্সটা বোঝা গেল, মানে একদম ম্যাক্সিমাম লেভেল যেটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যেটা একদম ম্যাক্সিমাম হতে পারে সেটা হচ্ছে ভি ম্যাক্স, তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি যে কনস্ট্যান্টটা পাবো দ্যাট ইজ কল্ড মাইকেলিস কনস্ট্যান্ট। আরেকটা আসছে কি প্রোডাক্ট কনসেন্ট্রেশন। ইন দ্য অ্যাকিউমুলেশন অফ প্রোডাক্ট ফর্মড বাই এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন দ্য রেট অফ রিয়াকশন গেটস রিডিউসড। কেন? কারণ রেট অফ রিয়াকশন বলতে আমরা তো ইএস কমপ্লেক্সের কথা বলি, তারপরে প্রোডাক্টের কথা বলি। এবার যদি ইএস কমপ্লেক্স না হয় এনজাইমের সাথে প্রোডাক্ট কম্বাইন্ড হয়ে যায়, তাহলে তো আমার আলটিমেটলি এখান থেকে প্রোডাক্ট আর তৈরি হবে না, তাহলে তো আমার রিয়াকশনটাই হচ্ছে না। তাই জন্য এটাকে বলা হচ্ছে যে রিয়াকশন উইল বি রিডিউসড। বোঝা গেল? এবার আমাদের আসছে এনজাইম ইনহিবিশন। এখানে দেখা যায় যে এনজাইমের অ্যাক্টিভিটি বা এফেক্টিভিটি ইনহিবিটেড হতে পারে, দুটো প্রসেসের থ্রুতে এটা হতে পারে। আগে দেখে নিই জিনিসটা কিরকম। এনজাইম ইনহিবিশন কোনটাকে বলবো না, ডিক্রিজ অফ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ এনজাইম। এনজাইমের যে অ্যাক্টিভিটি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি সেটা ডিক্রিজড হয়ে যাচ্ছে, এটাকে এনজাইম ইনহিবিশন বলে। এবার এটা হবে কি করে? দুটো প্রসেসের থ্রুতে হতে পারে। নাম্বার 1 ইজ কম্পিটিটিভ অ্যান্ড নাম্বার 2 ইজ নন কম্পিটিটিভ। আগে দেখে নি। আচ্ছা, প্রাইমারি স্ট্র্যাটেজি উইচ ইজ ইউজ টু ডেভেলপ থেরাপিউটিক ড্রাগস, পেস্টিসাইডস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, এগুলোর ক্ষেত্রে কিন্তু আচ্ছা পেস্টিসাইডস কিন্তু আমাদের অ্যানিমালসের ক্ষেত্রে না, মানে হিউম্যানসের ক্ষেত্রে না, প্লান্টস বা আমি বলতে পারি কিছু যে পেস্ট যেগুলো রয়েছে সেগুলোকে মেরে ফেলতে গেলে এই অ্যাক্টিভিটিটা দরকার হয় বা এই মেকানিজমটা দরকার হয়। কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে এরা কম্পিট করছে উইথ ইচ আদার। কিরকম? এই দিকে যদি আমরা তাকাই, দুটো সাবস্ট্রেট রয়েছে আর একটা এনজাইম রয়েছে, এই একটা এনজাইম আর এই একটা সাবস্ট্রেট 1 আর এই একটা সাবস্ট্রেট 2, ঠিক আছে? বা এটাকে আমরা ইনহিবিটর বলছি। কেন বলছি এক্ষুনি বুঝতে পারবে। আমাকে যদি এনজাইম যেটা রয়েছে তার সাথে সাবস্ট্রেট কম্বাইন করতে বলা হয়, তাহলে ঠিকঠাক ভাবে যদি হয়ে যায়
তখন ওটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। মানে আমি এনজাইম নিলাম, সাবস্ট্রেট নিলাম, দুটো কম্বাইন করলো, তার থেকে যা যা প্রোডাক্ট তৈরি হওয়ার হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল রিয়াকশন। এনজাইমের কোথায় সাবস্ট্রেটটা কম্বাইন করবে? অ্যাক্টিভ সাইটে কম্বাইন করবে। এবার যদি দেখা যায় যে অন্য একটা সাবস্ট্রেটের মতনই একটা অন্য সাবস্ট্রেট বা অন্য একটা সাবস্ট্যান্স চলে এসছে, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কিরকম? যেই পোর্শনটা বা যেই পার্ট অফ দ্য সাবস্টেন্স এখানে কম্বাইন করতে দরকার, তার স্ট্রাকচারটা সিমিলার টু দ্য সাবস্ট্রেট, যেটা অ্যাকচুয়াল সাবস্ট্রেট। তাহলে এই পার্টটা তো এখানে একদম কম্বাইন করে যেতে পারছে, কমপ্লিমেন্ট করে দিচ্ছে, তো ঠিক আছে, একদম জোড়া লেগে গেল। কিন্তু এটা তো অ্যাকচুয়াল এনজাইমের জন্য সাবস্ট্রেট না। মানে এই যে সাবস্ট্রেটটা, এটা যদি এখানে কম্বাইন করে এনজাইমের সাথে, তাহলে ও রিয়াকশনের থ্রুতে প্রোডাক্ট তৈরি করছে। বাট এই সাবস্টেন্স যেটা, এটাকে আমরা সাবস্ট্রেট বললে একটু গন্ডগোলই হয়ে যাবে, এই সাবস্টেন্স যেটা, সেটা এখানে কম্বাইন করছে, কিন্তু আলটিমেটলি এখানে কম্বাইন করেও তো কোনো লাভ হচ্ছে না, কারণ এই এনজাইম এর কোনো ক্যাপাসিটি নেই যে এই সাবস্টেন্সের ওপরে কাজ করবে, ওটা তো স্পেসিফিক। তাই জন্য ও কম্বাইন করলেও কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না। তাই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনহিবিটার। এবং যখন ও কম্বাইন করে যাচ্ছে, দেখা যাচ্ছে আসল যে সাবস্ট্রেটটা, সেটা এসে আর এখানে কম্বাইন করতে পারছে না, কারণ অলরেডি ওর জায়গাটা অকুপাইড হয়ে গেছে বাই দ্য আদার সাবস্টেন্স, যেটাকে আমরা ইনহিবিটার বলছি। তাহলে এখানে কি করছে, দুজন দুজনের সাথে কম্পিট করছে যে কে আগে আসবে, কে আগে এসে কম্বাইন করবে, তার উপর ডিপেন্ড করছে যে আচ্ছা রিয়াকশন কিরকম এগোবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি কম্পিটিটিভ ইনহিবিশন। এবার এটাকে আমরা কি করে এটাকে রিমুভ করতে পারি? যদি আমরা আসল যে সাবস্ট্রেট, যেটা অ্যাকচুয়াল এনজাইমের সাথে কম্বাইন করতে হতো বাট কোনো কারণে হতে পারছে না, সেটার কোয়ান্টিটি বা কনসেন্ট্রেশনটাকে যদি ইনক্রিজড করে দিই, তখন দেখা যাবে কি এই যে আদার সাবস্টেন্স বা ইনহিবিটার, তার থেকে সাবস্ট্রেটের কোয়ান্টিটি বেড়ে গেছে, তখন চান্সটা বেড়ে যাবে যে এই সাবস্ট্রেটের আগে বা এই ইনহিবিটারের আগে আসল সাবস্টেন্সটা বা সাবস্ট্রেটটা আগে থেকে এসে জোড়া লেগে যাবে। মানে আমি যদি এরকম বলি 50 ছিল, এবার দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইনহিবিটারটা, এটা হচ্ছে সাবস্ট্রেটটা, ইনহিবিটারটা আগে আগে গিয়ে এরম ভাবে জোড়া লেগে যাচ্ছে। এবার করা হলো কি, এই সাবস্ট্রেটটাকে 50 থেকে করে দেওয়া হলো 100, তার মানে এর কোয়ান্টিটিটা অনেকটা বেড়ে গেছে। তখন দেখা যাবে কি এর চান্সটা, মানে সাবস্ট্রেটের চান্সটা বেড়ে গেছে যে ও আগে আগে গিয়ে ওই জায়গায় কম্বাইন করে যেতে পারবে। কাজেই এটাকে কিন্তু মানে এই ধরনের কোনো ইনহিবিশন হলে সেটাকে রিমুভ করা যায় বা ঠিক করা যায়। তাহলে দেখে নিই, স্ট্রাকচারালি সিমিলার সাবস্টেন্সেস অ্যাক্ট লাইক দ্য সাবস্ট্রেট অ্যান্ড বাইন্ড টু দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। Substances compete with the substrate to bind to the active site of the enzyme. বোঝা গেল? By increasing the concentration of the real substrate, this type of inhibition can be reversed. তাহলে আমি যদি এটাকে 50 থেকে 100 করে দিই, ফর এক্সাম্পল 50 থেকে 100 করে দিই, দেখা গেল আচ্ছা তাহলে তো এবার সাবস্ট্রেট যেটা, রিয়েল সাবস্ট্রেট যেটা, আগে আগে এসেও কম্বাইন করে যাচ্ছে। ফর এক্সাম্পল সাকসিনিক অ্যাসিড অ্যান্ড ম্যালোনিক অ্যাসিড হ্যাভ আ ভেরি সিমিলার স্ট্রাকচার। সাকসিনিক অ্যাসিড আর ম্যালোনিক অ্যাসিড, এইভাবে ম্যালোনিক অ্যাসিড ক্যান ইনহিবিট দ্য ফাংশন অফ সাকসিনিক ডিহাইড্রোজেনেস বাই বাইন্ডিং উইথ ইট। তাহলে সাকসিনিক অ্যাসিডের সাথে সাকসিনিক ডিহাইড্রোজেনেসের রিয়াকশন হওয়ার কথা, কিন্তু যেহেতু ম্যালোনিক অ্যাসিডেরও স্ট্রাকচারটা অলমোস্ট সেম, তাই জন্য ও আগে থেকে এসে কম্বাইন করে যাচ্ছে, আলটিমেটলি সাকসিনিক ডিহাইড্রোজেনেস ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। এবার আমরা কি করতে পারি তাহলে, যদি এটা রিমুভ করতে হয় বা রিভার্স করতে হয়, আমরা সাকসিনিক অ্যাসিডের কোয়ান্টিটিটাকে ইনক্রিজড করে দিতে পারি, তখন কিন্তু দেখা যাবে আগে আগে সাকসিনিক অ্যাসিড গিয়ে বাইন্ড করে যাচ্ছে। অক্সালিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড ক্যান অলসো বাইন্ড টু দ্য এনজাইম ইন দ্য প্লেস অফ সাকসিনিক অ্যাসিড। তাহলে এরা সবাই হচ্ছে ওর ইনহিবিটার, সাকসিনিক ডিহাইড্রোজেনেসের কাজটা ঠিকঠাক করে পারফর্ম করতে দিচ্ছে না। Sometimes the end product performs as an inhibitor by combining with the enzyme.
বিকজ অফ দ্য সিমিলারিটি ইন দ্য স্ট্রাকচার অফ দ্য সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট। তাহলে এই যে এখানে আমরা পেয়েছিলাম না যে প্রোডাক্ট কনসেন্ট্রেশনে প্রোডাক্ট গিয়ে আগের থেকে এনজাইমের সাথে বাইন্ড করে যাচ্ছে, আরে বাবা তাহলে প্রোডাক্ট যদি বাইন্ড করে যায়, সাবস্ট্রেট বাইন্ড করতে নাই পারে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হচ্ছে থ্রু দ্য প্রসেস অফ রিয়াকশন, সেটাই তো বন্ধ হয়ে যাবে। যদি এনজাইম আর সাবস্ট্রেট কম্বাইন করে তাহলে প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু প্রোডাক্টই যদি বাইন্ড করে যায় তাহলে আর প্রোডাক্টটা তৈরি হবে কি করে? এনজাইমের থ্রুতে আরও তো কাজও করতে পারবে না, ওর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি তো সেরকম না। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রে যদি আমরা প্রোডাক্টটাকে রিমুভ করে না দিই, তখন কিন্তু এই একটা প্রবলেম হবে যে ও আগের থেকে এসে কম্বাইন করে যাবে, ব্যাস সাবস্ট্রেট আর কম্বাইন করতে পারছে না, রিয়াকশনও হচ্ছে না। এটা গেল কম্পিটিটিভ। এবার আসছে কি নন কম্পিটিটিভ, যেখানে কম্পিট করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমরা আলাদা আলাদা জায়গায় বাইন্ড করব, কিরকম? এটা একটু বেশি চাপের। কেন? আচ্ছা, এটা যদি আমি পয়েন্টটা দেখিয়ে বলি, এখানে একটা এনজাইম রয়েছে যার দুটো সাইট রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট আর একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট কোনটাকে বলবো না, অ্যাক্টিভ সাইট বাদ দিয়ে আরেকটা কোনো সাইট থাকবে, দ্যাট ইজ কল্ড অ্যালোস্টেরিক সাইট, যেখানে অন্য একটা সাবস্টেন্স এসে বাইন্ড করতে পারে। অ্যাক্টিভ সাইটের এনজাইম হচ্ছে এটা, এনজাইম বাইন্ড করলো, মানে সাবস্ট্রেট বাইন্ড করলো, ঠিকঠাক ভাবে রিয়াকশন হলো, প্রোডাক্ট তৈরি হলো। এবার দেখা যাচ্ছে কি একটা ইনহিবিটর যদি এর মধ্যে চলে আসে, ইনহিবিটরটা অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে না, ও এই অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করবে। যেই ও অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করলো, দেখা যাচ্ছে কি যে এই জায়গাটার যে ফরমেশনটা ছিল বা কনফরমেশনটা ছিল অ্যাক্টিভ সাইটের, সেটাই কিছুটা চেঞ্জড হয়ে গেছে। এবার এই যে সাবস্ট্রেটটা, এটা তো এইরকম শেপের জন্য তৈরি হয়েছে, তাহলে ও যখনই শেপটা চেঞ্জ হয়ে গেছে, ও কি আর নিজেকে বাইন্ড করাতে পারবে? পারবে না। তাহলে এক্ষেত্রে দেখা যাবে সাবস্ট্রেটটা আর বাইন্ড করতে পারছে না, দো দ্য অ্যাক্টিভ সাইট ইজ ভ্যাকেন্ট, অ্যাক্টিভ সাইটে কিছু নেই, কিন্তু তাও সাবস্ট্রেটটা বাইন্ড করতে পারছে না। কেন? কারণ অন্য একটা ইনহিবিটর এসে অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড হয়ে গেছে, যার জন্য অ্যাক্টিভ সাইডের কনফরমেশনাল চেঞ্জ হয়ে গেছে, কাজেই রিয়াকশনও আর হবে না। এক্ষেত্রে দেখা যায় এটা মোস্টলি ইরিভার্সিবল, মানে রিভার্স ব্যাক করা যায় না খুব সহজে। ঠিক আছে, তাহলে দ্য ইনহিবিটর কোভ্যালেন্টলি বাইন্ডস টু দ্য এনজাইম অন দ্য অ্যালোস্টেরিক সাইড। এবার কোভ্যালেন্টলি বাইন্ড থাকলে এটা খুব একদম শক্তপোক্ত একটা ফরমেশন হয়ে গেছে। এবার যতই আমি এখানে সাবস্ট্রেট দেই না কেন, যাই করি না কেন, যতক্ষণ না আমি অ্যালোস্টেরিক সাইড থেকে এই ইনহিবিটরটাকে বের করে দিতে পারছি, কনফরমেশনাল চেঞ্জও হবে না, আর এটা না হলে সাবস্ট্রেট এখানে বাইন্ডও করতে পারবে না। সাইট, আচ্ছা অ্যালোস্টেরিক সাইট কোনটা বলছে? সাইট আদার দেন অ্যাক্টিভ সাইট। এর জন্য কি হচ্ছে, একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে এনজাইমের মধ্যে। সাবস্ট্রেট মে অ্যাটাচ টু দ্য অল্টার্ড অ্যাক্টিভ সাইট, বাট দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইজ নো লঙ্গার এফেক্টিভ এনাফ টু ফর্ম দ্য প্রোডাক্ট। এখানে দেখা যাচ্ছে বাইন্ড করেনি, বাট যদিও বা বাইন্ড করে যায়, হয়তো লুজলি ফিটেড হবে। ঠিকঠাকভাবে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যে তোমার বাইন্ডিংটা দরকার, সেটা কিন্তু এখানে হবে না, কাজেই প্রোডাক্টটা ঠিকঠাকভাবে তৈরি হবে না অ্যাজ অ্যান এন্ড প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন। দিস চেঞ্জ ইজ ইরিভার্সিবল ইন নেচার। হেভি মেটাল আয়ন্স অ্যান্ড মেটাবলিক পয়জনস অ্যাক্ট লাইক অ্যান ইনহিবিটর। এরা, মানে আমরা যে বলি মেটাবলিক পয়জন বা হেভি মেটাল আয়ন্স, এরা কিন্তু এইভাবে কাজটা করছে, কাজেই এনজাইমগুলোর কাজটাই বন্ধ করে দিচ্ছে। সায়ানাইড ইনহিবিটস দ্য এফিসিয়েন্সি অফ সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম। ইনহিবিশন অফ অ্যাসিটাইল কোলিন এস্টারেজ নার্ভ বাই নার্ভ গ্যাস। নার্ভ গ্যাস যেটা, সেটা কিন্তু এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ তার এফেক্টিভিটিকে নষ্ট করে দিচ্ছে। সিমিলারলি সায়ানাইড সাইটোক্রোম অক্সিডেজ যে এনজাইমটা, তার এফেক্টিভিটি নষ্ট করে দিচ্ছে। নেক্সট আসছে কি কোএনজাইম। কোএনজাইম আমরা কোনটাকে বলছি? সাম এনজাইমস কন্টেইন বোথ দ্য প্রোটিন অ্যান্ড নন প্রোটিন পার্ট। প্রোটিন নিয়ে একটা এনজাইম তৈরি হয়, মানে একটা এনজাইম হতে গেলে প্রোটিন দরকার। কোনো এনজাইমের মধ্যে প্রোটিন বাদ দিয়েও নন প্রোটিন কিছু পার্ট থাকে, সেটাকে আমরা বলি কি কোফ্যাক্টর। এবার এই কোফ্যাক্টরের মধ্যে আবার দুটো পার্ট বা দুটো ভাগ থাকে, দ্যাট ইজ কল্ড, দোজ আর কল্ড প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড কোএনজাইম। তাহলে আমরা কোএনজাইম হেডিং দিয়েছি, বাট অ্যাকচুয়ালি এটা কি? কোফ্যাক্টরের একটা টাইপ। কোফ্যাক্টর কি না, নন প্রোটিনিশিয়াস পার্ট অফ অ্যান এনজাইম।
এই প্রোটিন আর নন প্রোটিন এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে হলো এনজাইম, আর শুধু প্রোটিনেশিয়াস পার্টটাকে বলা হবে অ্যাপো এনজাইম। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কোফ্যাক্টরের দুটো পার্ট বলাই হলো, প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপের মেন ক্যারেক্টারিস্টিক কি? ইট রিমেইনস ফার্মলি অ্যাটাচড টু দ্য এনজাইম, খুব টাইটলি অ্যাটাচড থাকে while টেকিং পার্ট ইন দ্য রিয়াকশন। তাহলে ওটা নন প্রোটিনেশিয়াস পার্ট কিন্তু খুব ফার্মলি বা টাইটলি অ্যাটাচড থাকবে। ফর এক্সাম্পল, পরফাইরিন গ্রুপ অফ সাইটোক্রোমস, বায়োটিন অফ কার্বক্সিলেজ, এরা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, নন প্রোটিন পার্ট কিন্তু ফার্মলি অ্যাটাচড রয়েছে। আর কোএনজাইমের ব্যাপারটা হচ্ছে এটা লুজলি অ্যাটাচড থাকে টু দ্য অ্যাপোএনজাইম, অ্যাটাচড আছে বাট লুজলি। আচ্ছা, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাকসেপ্টার অর donor of an atom or group of atoms that has been removed from or is to be added to a substrate। তাহলে কোনো একটা অ্যাটম বা কোনো একটা গ্রুপ অফ অ্যাটমস তাদের অ্যাকসেপ্টার বা ডোনার হিসেবে এই কোএনজাইম গুলো পার্টিসিপেট করে। ফর এক্সাম্পল, এনএডি, এফএডি, এফএমএন ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, এফএডি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডি নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এরা সবাই হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার্স। তাহলে এরা কি? কোএনজাইম যারা হাইড্রোজেনটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এটিপি ডোনেটস ফসফেট গ্রুপ, কোএনজাইম এ ডোনেটস অ্যাসাইল গ্রুপ। তাহলে এরা সবাই কি? কোএনজাইম, হয় ডোনেট করবে বা অ্যাকসেপ্ট করবে, সেটা একটা অ্যাটমও হতে পারে, গ্রুপ অফ অ্যাটমসও হতে পারে, বাট দিজ আর লুজলি অ্যাটাচড। অ্যাক্টিভেটর কোনটাকে বলবো? যদি মেটাল ফাংশনস অ্যাজ আ প্রস্থেটিক গ্রুপ। এই যে এখানে আমরা বললাম প্রস্থেটিক গ্রুপের কথা, এখানে যদি মেটাল, কোন একটা মেটাল আয়ন্স যদি প্রস্থেটিক গ্রুপের মতন কাজ করে, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভেটর। আচ্ছা, এখানে কিছু কোএনজাইম আর তাদের সোর্সেস দিয়েছে। কোএনজাইম এ আমরা পাচ্ছি প্যান্টোথেনিক অ্যাসিড থেকে, এফএডি, এফএমএন, এনএডিপি প্লাস, এনএডি প্লাস, এরা পাচ্ছি কি? রাইবোফ্লাভিন, নিয়াসিন, এদের থেকে ভিটামিন বি কমপ্লেক্সের পার্ট যেগুলো। আর টেট্রাহাইড্রোফোলেট পাচ্ছে ফলিক অ্যাসিড থেকে, এরা সবাই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের এক একটা পার্ট। আচ্ছা, এখানে হচ্ছে সাবজেক্ট অ্যাপোএনজাইম, কোএনজাইম। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট যদি আমরা বলি, মানে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন। অ্যাপোএনজাইমের ক্ষেত্রে এটা প্রোটিনিশিয়াস পার্ট, কোএনজাইমের এটা ডিরাইভেটিভ অফ ভিটামিনস মোস্টলি হয়, বা আমরা বলতে পারি নন প্রোটিনিশিয়াস পার্ট। মলিকিউলার ওয়েট অ্যাপোএনজাইমের হাই হবে, কোএনজাইমের লো হবে। ডিনেচারেশন বাই হিট, অ্যাপোএনজাইম হিট ল্যাবাইল, আর এটা হচ্ছে হিট স্টেবল। হিট ল্যাবাইল মানে হিট দিলে ওটা ভেঙে ভেঙে যায়, মানে ঠিকঠাক ফরমেশন থাকে না। আর কোএনজাইম হচ্ছে হিট স্টেবল। স্পেসিফিসিটি, এটা হচ্ছে হাইলি স্পেসিফিক, এটা ভার্সেটাইল হতে পারে, মানে মোর দ্যান ওয়ান অ্যাপোএনজাইমের সাথে অ্যাটাচড হতে পারে। ফাংশন, ইট প্রোভাইডস ফিজিক্যাল স্ট্রাকচার আর ইট ট্রান্সফার্স কেমিক্যাল গ্রুপস, ইলেকট্রনস, অ্যাটমস, ডোনেট করছে, অ্যাকসেপ্ট করছে, ট্রান্সফার করছে, এরা কারা? কোএনজাইম। ডিরাইভেটিভস অফ ভিটামিন বি, এই জায়গাটা আমাদের লাগবে, যে ভিটামিনস মানে এরা সবাই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের পার্টগুলোই বলা হয়েছে, ঠিক আছে? মানে এই কলামটা আর কি। তো কোএনজাইম আর তাদের ক্যাটালাইজড রিয়াকশন, থায়ামিন বি1 যেটা, থায়ামিন পাইরোফসফেট বা টিপিপি হচ্ছে তার কোএনজাইম, মানে সেখান থেকে টিপিপি তৈরি হচ্ছে। ক্যাটালাইজড অ্যাকশন রিয়াকশন হচ্ছে কার্বক্সিলেশন। রাইবোফ্লাভিন ভিটামিন বি2, এফএমএন আর এফএডি তৈরি করছে, রেডক্স রিয়াকশনে পার্টিসিপেট করছে। নিয়াসিন ভিটামিন বি3 কোএনজাইম এ তৈরি করছে, তারা অ্যাসিটাইল ট্রান্সফার রিয়াকশনে পার্টিসিপেট করছে, কারা? কোএনজাইম এ। প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি5 এনএডি সেটা তৈরি করছে, যারা ডিহাইড্রোজিনেজ রিয়াকশনে পার্টিসিপেট করছে। নেক্সট হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সাল ফসফেট তৈরি করছে, ট্রান্স অ্যামাইনেজ রিয়াকশনে পার্টিসিপেট করছে। বায়োটিন বায়োসাইটিন তৈরি করে, কার্বক্সিলেজ রিয়াকশনে পার্টিসিপেট করে। কে? বায়োসাইটিন, যেটা এটা ফোলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফোলেট তৈরি হয়, এই যে এখানেই আমরা পড়লাম। ট্রান্সফার অফ ওয়ান কার্বন সেটাতে হেল্প করছে। আর সায়ানোকোবালামিন, এটা ডিঅক্সি অ্যাডিনোসিল কোবালামিন, ডিঅক্সি অ্যাডিনোসিল কোবালামিন, এটা এই কোএনজাইমটা তৈরি করছে আর দেয়ার মলিকিউলার রিঅ্যারেঞ্জমেন্টে হেল্প করে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু, এই জায়গাটা মুখস্থ করারই ব্যাপার। আচ্ছা, নেক্সট আসছে ইম্পর্টেন্ট কিছু আমাদের টার্মিনোলজিস, তার মধ্যে প্রথমে আসছে কি? আইসোএনজাইম।
জাস্ট হালকা একটু বলেছিলাম। আইসোএনজাইমস হচ্ছে তারা এনজাইমস which exist in multiple molecular forms, কিন্তু তাদের ক্যাটালাইটিক প্রপার্টিটা সেম হবে। তাহলে একটাই এনজাইম, তার অনেকগুলো ফর্ম রয়েছে, কিন্তু তারা একটাই কাজ করছে, দে আর কল্ড আইসোএনজাইম। ডিফারেন্ট ইন দেয়ার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, মলিকিউলার ওয়েট, ইমিউনোলজিক্যাল অ্যান্ড ইলেকট্রোফোরেটিক নেচার, মানে ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো সেগুলো আলাদা বা ডিফারেন্ট, বাট তাদের ক্যাটালাইটিক প্রপার্টিটা সেম। বেসড অন প্রেজেন্স অফ ভ্যারিয়েন্টস, তাদের মধ্যে কিছু টাইপস রয়েছে, ফর এক্সাম্পল ইন্ট্রাস্পেসিফিক আর ইন্টারস্পেসিফিক। ইন্ট্রাস্পেসিফিক মানে কি, এই যে ভ্যারিয়েন্টস, মানে একটা এনজাইমের যদি আমি বলি 5 ভ্যারিয়েন্টস রয়েছে বা 5 ফর্মস রয়েছে, তারা যদি সেম স্পিসিসের সেম অর্গানিজম থেকে পাওয়া যায়, দে উইল বি অর দোজ উইল বি কল্ড ইন্ট্রাস্পেসিফিক অর অন্টোজেনিক isoenzymes, variants or forms of an enzymes within the same species of an organism. আর যদি ইন্টারস্পেসিফিক বা ফাইলোজেনেটিক হয় তখন পাবো ওটা ডিফারেন্ট স্পিসিস থেকে, বাট এনজাইমের ফর্মস গুলো এক, মানে একটা এনজাইমের 5 ভ্যারিয়েন্টস বা ফর্মস রয়েছে কিন্তু তারা ডিফারেন্ট স্পিসিস থেকে আসছে, তাদেরকে বলা হবে ইন্টারস্পেসিফিক, মোর দ্যান ওয়ান স্পিসিস। এবার যদি তাদের স্ট্রাকচার আর প্রপার্টিজ নিয়ে বলি, তখন এটার আবার দুটো টাইপস হয়ে যাবে। নাম্বার 1 ইজ হোমোলোগাস, নাম্বার 2 ইজ অ্যানালোগাস। হোমোলোগাস মানে কি, মলিকিউলার স্ট্রাকচার আর প্রপার্টিজ সেম আছে, আর অ্যানালোগাস হচ্ছে স্ট্রাকচার আলাদা ডিফারেন্ট, বাট ক্যাটালাইটিক প্রপার্টিজ সেটা সেম হবে, ঠিক আছে। তো হোমোলোগাসে হচ্ছে দেখতে সেম, অ্যানালোগাসে হচ্ছে দেখতে আলাদা। ফর এক্সাম্পল ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ হ্যাজ 5 ডিফারেন্ট ফর্মস, তাহলে এই ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ যে এনজাইমটা তাদের 5টা ডিফারেন্ট ফর্মস রয়েছে, দোজ আর কল্ড আইসোএনজাইমস অফ ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ এনজাইম। নেক্সট আসছে কি প্রোএনজাইম, মানে কি যেই ইনঅ্যাক্টিভ বায়োলজিক্যাল প্রিকারসার থেকে একটা অ্যাক্টিভ এনজাইম তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রোএনজাইম অফ দ্যাট পার্টিকুলার এনজাইম। আচ্ছা, পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়, দ্যাট ইজ ওয়াই পেপসিনোজেন ইজ দ্য প্রোএনজাইম অফ পেপসিন। ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন, তাহলে ট্রিপসিনোজেন ইজ দ্য প্রিকারসার অর প্রোএনজাইম অফ ট্রিপসিন। অ্যান্টি এনজাইম হচ্ছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নিউট্রালাইজ করে দেয় বা নষ্ট করে দেয় বা ব্লক করে দেয়। সাবস্টেন্স উইচ ব্লকস অর নিউট্রালাইজেস দ্য অ্যাক্টিভিটি অফ আ স্পেসিফিক এনজাইম, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি এনজাইম। যেমন কিছু প্রোটিন, অ্যান্টিবডিজ, সিনথেসাইজড কেমিক্যাল ইনহিবিটার্স, এরা সবাই কোন একটা এনজাইমের অ্যাক্টিভিটিকে ব্লক করে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যান্টি এনজাইম। আর অ্যালোস্টেরিক এনজাইম তো আমরা আগেই বললাম, যদি কোনো একটা এনজাইমের অ্যালোস্টেরিক সাইট ইজ প্রেজেন্ট অ্যালং উইথ দ্য অ্যাক্টিভ সাইট, সেটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। এটা সবার ক্ষেত্রে তো থাকবে না। দেয়ার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিস গেট অল্টার্ড ফর বাইন্ডিং অফ আ মলিকিউল টু দ্যাট অ্যাডিশনাল অ্যালোস্টেরিক সাইট, যেটা আমরা নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে দেখলাম। ফর এক্সাম্পল পিএফকে, ফসফোফ্রুক্টোকাইনেজ 1, which participates in glycolysis, এদের ক্ষেত্রে দেখা যায় এদের একটা অ্যালোস্টেরিক সাইটও থাকছে অ্যালং উইথ দ্য ক্যাটালাইটিক সাইট অর অ্যাক্টিভ সাইট। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এনজাইমের এবং লিপিডের দুটোর ক্ষেত্রে কিন্তু বেশ শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, কিছু শর্ট ওয়ের সাথে কিছু একটু ডেসক্রিপটিভ টাইপও আসতে পারে, যেমন ইনহিবিশনের যে পার্টগুলো বলা হলো, বাট শর্ট কোয়েশ্চেন কিন্তু খুব ভালোভাবে এখান থেকে আমাদের পড়তে হবে। নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি আনবো, নেক্সট উইকেই আসবে ওটা। টিল দেন থ্যাংক ইউ, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে।